আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ম্যাগনেটন ভার্সন 2.0 এর দ্বিতীয় ওয়েবিনারে আপনাদের সবাইকে আজকে অনেক অনেক স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই ম্যাগনেটন ভার্সন 2.0 এর মোট সেমিনার হলো 3টি, আর এই 3টা সেমিনারের পরে আমাদের সিভি সাবমিশনের জন্য কিছু টাইম দেওয়া হবে, অ্যান্ড আফটার দ্য সিভি স্ক্রিনিং selected participants will face interview and the best scorers will be announced as winners. আজকের ওয়েবিনারের জন্য আমাদের গেস্ট মোহাম্মদ রবিউল ইসলাম সরকার। আজ রবিউল ভাইকে আপনারা হয়তো অনেকে চিনেন। রবিউল ভাই আমাদেরকে সবসময় সবভাবে অনেকভাবে হেল্প করে, ট্রাই করে আমাদেরকে। আজকের সেশনে যে টপিকটা সেটা নিয়েও আমরা অনেক অনেক বেশি এক্সাইটেড, তাই আমি আপনাদের সময় অত বেশি নিব না। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আই উইল গিভ দ্য স্টেজ টু রবিউল ভাইয়া। রবিউল ভাইয়া completed his graduation in 2010 ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই ডিপার্টমেন্টে, অ্যান্ড এটার পরে কর্মজীবনের শুরুতেই তিনি 2011 সালে ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের 34.5 গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের শিফট ইনচার্জের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে 2015 সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তিনি নিয়োগ পান, এবং বর্তমানে তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যেটা আমরা ডিপিডিসি নামে চিনি, সেখানে তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি একাডেমিক এবং প্রফেশনাল লাইফে অনেক অ্যাচিভমেন্ট করেছেন। আমি এসব নিয়ে বলার পাশাপাশি আরেকটা কথা বলবো আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে, যেটা আমি শুরুতেও বলতেছিলাম। রবিউল ভাই, আমি কখনো শুনি নাই সামওয়ান গট লাইক নিরাশ হয়েছে ওনার কাছে কোনো সাহায্য চেয়ে। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, ডিউরিং মাই ফার্স্ট সেমিস্টারে তখন একটা রবিউল ভাইয়ের ওয়েবিনার করেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ অন পাওয়ার। আর সেখান থেকে আমি ইন্সপিরেশন পাই হলো আমার স্পেশালাইজেশন যেটা পাওয়ারের উপরে করা। আমি আজকেও আশা করছি আজকেও অনেক ইন্সপিরেশন পাবে আজকের টপিক থেকে। গভর্নমেন্ট জব সেক্টরের বিভিন্ন টেকনিক্স, বিভিন্ন সাজেশনস ভাইয়া যা আজকে আমাদের জন্য এনেছে। আমি বেশি কিছু এ সম্বন্ধে বলছি না, কারণ এ সম্বন্ধে আমার অত বেশি ধারণা নেই। I am passing the stage to the expert. Robiul Bhaiya, welcome to the webinar. I am passing the stage to you. Robiul Bhaiya. ধন্যবাদ নাফি। আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। একটু কারেকশন করে দিই, আমি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখন ডিবিডিসিতে। নাফি এটা মিস করে গেছে অবশ্য। যাই হোক, আজকে এই শুক্রবার হয়তো সমস্যা নেই। আজকে শুক্রবারের দিন সবাই কিছুটা সময় আমি নিব আর কি। আশা করি কেউ হতাশ হবে না, যে থাকবে তার জন্য উপকারী হবে, সময়টা নষ্ট হবে না আশা করি। আর কোভিড সিচুয়েশনে আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতেছে। আশা করি সবাই ভালো থাকবে। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য সমবেদনা রইল, আর যারা এখন পর্যন্ত সুস্থ আছেন দোয়া করি যাতে আরো সুস্থ থাকেন। তো আজকে আমি টপিকটা সবাই জানে যে ইন্টারভিউ স্কিল, সেটা গভর্নমেন্ট সেক্টরের জন্য এখানে বলা হয়েছে। তো আমি শুধু গভর্নমেন্ট সেক্টর না, আমি আসলে যখন দেখলাম যে ইন্টারভিউ স্কিলের কথা আসলেই আসলে সবাই মনে করে যে গ্র্যাজুয়েশনের পর হয়তো প্রিপারেশনের একটা ইস্যু আসে, কিন্তু এটা আসলে ধারণাটা একটা ভুল। সেই ধারণাটা থেকে বের করার জন্য আমি কিছু সময় নিব, 10 মিনিট সময় নিব। হয়তো এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, নাফি এখানে কি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবাই আছে নাকি? জি ভাইয়া, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত স্টুডেন্টরা রয়েছে, ফ্রেশ গ্র্যাজুয়েটসও আছে। ঠিক আছে, আমি তো আমার প্রেজেন্টেশনটা ডিজাইন করেছি সেভাবে যাতে সবাই কিছুটা হলে উপকৃত হয়। যারা গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছে তারাও যদি থাকে, তাই মনে করবো তার হয়তো মনে হবে আমাদের এটা জানার দরকার নেই, বা তার কাছে যদি ভবিষ্যতে কেউ গাইডলাইনের জন্য আসে সে যাতে সুন্দর একটা সাজেশন দিতে পারে, সেই জন্য আমি বলবো যে 10-15 মিনিট আমি একটু টাইম নিব যারা ইউনিভার্সিটিতে এখন আছেন তাদের জন্য। তারপর আমি আমার যে স্পেসিফিক যে সাবজেক্ট ইন্টারভিউ স্কিল, যেটা ডেভেলপ কিভাবে করব সেটা নিয়ে আমি একটু ব্রিফ করব। এটা একটু মনে রাখতে হবে, আমার এই 1 ঘন্টা সেশনে এমন না যে আমি সবকিছু শেষ করে ফেলবো বা সবকিছু জেনে ফেলবো। আমি জাস্ট একটা গাইডলাইন দিব, এবং আমি 25 থেকে 30টার মতো রিয়েল লাইফ জব ভাইভা অ্যানালাইসিস করেছি। আমার কলিগের এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স অ্যানালাইসিস করে কিছু আমি কোশ্চেন কালেক্ট করেছি, সেগুলো আমি আজকে শেয়ার করবো। আশা করি এগুলো যদি কেউ ফলো করে ভাইভা বোর্ডে নিজের সুনাম যেমন বৃদ্ধি পাবে, ব্র্যাক ইউনিভার্সিটির সুনাম অনেক অনেক বৃদ্ধি পাবে।
তো আমি আশা করি আমি শেয়ার করতে পারি নাকি আমার স্লাইডগুলো, নাফি? জি ভাইয়া, শেয়ার করতে পারেন। জি শেয়ারে কি প্রবলেম হচ্ছে কোনো? আমাকে অ্যাক্সেস দেওয়া আছে? জি ভাই, অ্যাক্সেস দেওয়া আছে সবাইকে। অ্যাক্সেস, 1 সেকেন্ড, শেয়ার স্ক্রিন। জি ভাইয়া, দেওয়া আছে। দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া, আমার স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সবাইকে আমি আমার অনুরোধ করছি আমার কথাগুলা কিছুক্ষণ শোনার জন্য। আমি বেশি গদবাঁধা ইয়াতে যাব না। জাস্ট আমি প্রথমে আমার ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছবিটা এনেছি, কারণ অনেকেই হয়তো ব্র্যাক ইউনিভার্সিটি যেতে পারছে না। কিছুটা ইউনিভার্সিটি ফ্লেভার দেওয়া আর কি। তো এটা আসলে এখন হয়তো এটা ত্রিপুলি ডিপার্টমেন্ট, এখানে কোনো ক্লাস হয় না, তবে আমাদের টাইমে এখানেই সব ক্লাস হতো। তো ব্ল্যাক ইউনিভার্সিটিতে ঢোকার আগে বা পরে অনেকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে, কিন্তু ঢোকার আগে কি হয়, আমরা সবাই ওয়েট করি যে ব্ল্যাক ইউনিভার্সিটিতে একটা সার্কুলার আসবে, অ্যাডমিশনে আমি টিকবো, অনেক স্বপ্ন থাকবে আমাদের, আমি অনেক কিছু করব। অনেকে কিন্তু কোনো মানে খুবই ক্রেজি থাকে ব্র্যাক ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য, সেটা পাবলিসিটির জন্যই হোক, ঢাকা কেন্দ্রিক হোক, কোয়ালিটি এডুকেশন হোক, সব কিছুর জন্যই। তো ভর্তি হলাম, হওয়ার পর কি হয়, অনেক স্বপ্ন থাকে না, সকল স্টুডেন্টের থাকে, বাবা মা থাকে, এই যে চাঁদ তারা সূর্য আপনারা দেখতেছেন, এরকম সবার স্বপ্ন কিন্তু আপনার মাথায় চলে আসে, আপনার স্বপ্নও থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা, যারা ইউনিভার্সিটিতে পড়ছে বা শেষ হয়ে গেছে, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট আসলে সমন্বয় করাটা। সে কিরকম ডিফিকাল্ট আমি একটু দেখাচ্ছি। এই যে আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে ছবিতে দেখা যাচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অনেক স্টুডেন্ট। আমি যদি এখন যারা ব্র্যাক ইউনিভার্সিটি পড়ে না, আমি পত্রিকার হেডলাইনে দিয়ে দিলাম যে ব্র্যাক ইউনিভার্সিটি ভর্তি শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, এরকম যদি একটা এক্সকিউজ মি হেডলাইন দিই, ভাইয়া। সবাই কিন্তু মোটামুটি বলবে হ্যাঁ ঠিক আছে, এরকমই হবে। কিন্তু আসলে কিন্তু এটা না, এটা বোধহয় একটা প্রোটেস্ট চলতেছে, আমি যদি ভুল না করি। তো এরকমই আসলে ব্যাপারটা, ড্রিম আর রিয়েলিটি ব্র্যাক ইউনিভার্সিটি টোটালি একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়। তো এখন আবার আপনার এক্সকিউজ যে মি ভাইয়া, স্বপ্ন, স্লাইড শোটা হচ্ছে না। জাস্ট ফার্স্ট পেজে আটকে আছে। স্লাইড শোটা দেখাচ্ছে না, পাওয়ার পয়েন্টটাতে আছে জাস্ট। আসতেছে না? না, স্লাইড শোটা শেয়ার হয় নাই। শেয়ার তো আমি তো শেয়ার দিলাম। জাস্ট পাওয়ার পয়েন্টের পেজটা আসছিল, ফার্স্ট পেজটা। আচ্ছা, সরি ফর ইন্টারাপশন। স্লাইড কি চেঞ্জ হচ্ছে? ভাইয়া হ্যাঁ, এখন 5 নাম্বার স্লাইডে আছে। এখন আমি চেঞ্জ করলাম, আসছে? না ভাইয়া। রিজনটা কি? হ্যাঁ, এবার হইছে ভাইয়া। না আমি এখন আমি তোমাকে একটু স্লাইড করে আগে দেখাই। হ্যাঁ, সাকসেসটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। আমি আগে স্লাইডে প্রেজেন্টেশন যাচ্ছি, মোডে দিলে। হ্যাঁ হ্যাঁ। আমি স্লাইড চেঞ্জ করছি, এখন বোঝা যাচ্ছে? না ভাইয়া, ভাই আপনি প্রেজেন্টেশন মোডে গিয়ে তারপরে শেয়ার করতে পারেন, অথবা হোল স্ক্রিন শেয়ার করলে তাহলে প্রেজেন্টেশন মোডটা দেখা যাবে। হোল স্ক্রিন শেয়ার না? জি ভাইয়া। গুগল মিটে কাজ করা হয় কম তো। হ্যাঁ, জুমে অনেক ইজিয়ার কয়েকটা অপশন আছে। ফুল স্ক্রিন না? জি ভাইয়া।
আসছে? জি ভাই, এবার স্লাইড ওপেন করলে স্লাইডটা, জি ভাই এবার মিটের স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি স্লাইড চেঞ্জ করতেছি, আসতেছে? শাটার স্টক, জি ভাই এবার পারফেক্ট। থ্যাংক ইউ ভাইয়া, সরি ফর দ্য ইন্টারাপশন। জি ভাই এবার পারফেক্ট আসতেছে। হ্যাঁ, আমি আসলে সরি করা উচিত ছিল, আমি হয়তো টেকনিক্যাল ওখানে ভুল করেছি। এখন কি চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে? জি ভাই এখন পারফেক্টলি দেখা যাচ্ছে স্লাইড শো। আচ্ছা, যাই হোক, আমি বলতেছিলাম এটা, সরি যারা একটু এই প্রবলেমটা দেখেছি তাদের জন্য আমি দুঃখিত, আপনাদের কিছু সময় আমি নষ্ট করেছি, আসলে কনসেন্ট্রেশনটাও হয়তো চলে গেছে অনেকে। তো আমি একটু আসতেছি যে হয়তো আপনাকে যে কেউ হয়তো আপনি যান ব্র্যাকেন বলবে যে ইউনিভার্সিটি লাইফে ভালো করার বেস্ট ওয়েটা কি, সবাই একটা কথাই বলবে, বাবা মা হোক, প্রতিবেশী হোক, বড় ভাই হোক, সবাই বলবে যে লেখাপড়া করো। হ্যাঁ, স্টাডি একটা ফর্মুলা, বাট আমি বলবো যে শুধু স্টাডি করলে হবে না, স্টাডি করার সাথে সাথে কিছু পলিসি মেক করতে হবে, আদারওয়াইজ আমার মনে হয় না কারোর কাছে ফ্রুটফুল হবে গ্র্যাজুয়েশনটা। সাকসেসের কিটা কি আসলে, আমি এটা অ্যানালাইসিস করে দেখেছি, সবচেয়ে বেস্ট হচ্ছে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা কিরকম করতে হবে, আমি এটা 4টা ভাগে ভাগ করেছি। আমি যারা ফার্স্ট ইয়ারের জন্য একটা করেছি, সেকেন্ড ইয়ারের জন্য, যারা ফার্স্ট ইয়ারে আছে একটু শোনার জন্য রিকোয়েস্ট করব, আর যারা নাই তাদেরকেও শোনার জন্য রিকোয়েস্ট করব। আসলে এটা আসলে করি না দেখেই আমরা গ্র্যাজুয়েশনের পর টোটাল একটা ব্ল্যাঙ্ক হয়ে থাকি। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমি প্ল্যান রিকোয়েস্ট করছি সিপিটা অবশ্যই এই সিপিটা ফার্স্ট ইয়ার দিকে সাবজেক্ট অনেক সহজ থাকে, অনেক ইজিলি অনেক গ্রেড তোলা যায় চাইলে, একটু সিরিয়াস হলে। সেক্ষেত্রে সিজিপিটা যদি আগে থেকে তুলে রাখা যায়, যদি ফলো করে, যেহেতু পরে একটু সাবজেক্টগুলো অনেক কঠিন আসে, সেক্ষেত্রে হয়তো সেটা মিনিমাইজ করা সম্ভব হয়। তবে হেল্পফুল বলতে যেটা বলেছি যে আপনি হয়তো একটা টপিক খুব ভালো বুঝেন, সেটা যদি নিজের মধ্যে রাখেন সেটা কিন্তু খুব একটা লাভবান আপনার হবেন না। আপনি যদি আরো কিছু মাসের সাথে যদি কিছু শেয়ার করেন আর গ্রুপ স্টাডি যদি করেন, আপনি যেটা পারেন আরো দুজনকে যদি বোঝান, আরো নলেজ লেভেলটা কিন্তু বাড়বে, বোঝানোর ক্যাপাবিলিটি বাড়বে, জানার ওয়েটাও আরো বাড়বে। তারপর এই বয়সটা যেহেতু ফার্স্ট ইয়ার, একটু সময় পাবেন, ঘোরেন, ট্রিপ দেন, এক্সপ্লোর করেন সবকিছু। আমি তার সাথে বলবো কিছু স্কিল ডেভেলপমেন্ট করেন, যেমন স্কিল এডিটিং হতে পারে, গ্রাফিক ডিজাইনিং হতে পারে, মাইক্রোসফট এক্সেল প্রফেশনাল কাজগুলো, এগুলো আস্তে টুকটাক শিখতে পারেন যদি সে গ্যাপের ফাঁকে হয়, এগুলো কিন্তু খুব কাজে দিবে আসলে। এগুলো হলো যা কর্মক্ষেত্রে কাজে দেয়, লাইফ আপনাদের খুব কাজে লাগবে। আমাদের অন্যান্য ইউনিভার্সিটি যেমন ইন্ডিয়া হতে পারে বা ভালো ভালো ইউনিভার্সিটি হতে পারে, তাদের কোর্স ম্যাটেরিয়াল কি কালেক্ট করা যায় নাকি, একটু চোখ গোলানো যে আমি যা করতেছি ওরাই তাই করে কিনা, কারণ সারা পৃথিবীতেই তো ইঞ্জিনিয়ারিং আছে, তাই না? তারপর যে সেকেন্ড ইয়ার যারা আছেন তাদেরকে আমি বলবো যে এই টাইমে আপনারা এনাফ ম্যাচিউর থাকেন। এনাফ ম্যাচিউর মানে আপনারা বোঝেন কিভাবে গ্রেড করতে হবে, গ্রেডটা কত ইম্পর্টেন্ট, কিভাবে পড়তে হবে, ইউনিভার্সিটি কারিকুলাম এটা বা পরিবেশ সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়, এখানেও কিন্তু সিজিপি এটা কল করা যাবে না। এই সাথে সাথে যে ইন্টারন্যাশনাল রিসার্চ পেপার গুলো আছে আপনারা এটা একটু দেখাশোনা করলেন, আর আমি বলবো না এগুলো পড়ে থাকে, জাস্ট এগুলোর সাথে ইউজ টু হওয়া, এগুলোকে দেখা, এগুলো কি হচ্ছে কারেন্ট ওয়ার্ল্ডে। তারপর টুটাকে একটু কমাই দিতে হবে, যারা একটু ট্যুর ট্যুর দেওয়া পছন্দ করেন। এটা আসলে লাইফের এই পার্টটাতে একটু মানে সিরিয়াস না থাকলে, কারণ আরো অনেক লাইফ পড়ে আছে, ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর ক্যারিয়ারের এই থিঙ্কিংটা, এই যে আমি যখন বলতেছি ক্যারিয়ারের স্টার্ট, যেটা থিঙ্কিং বলতেছি, যে আমি এখন থিঙ্ক করবো যে আমি যে 1 বছর পড়লাম, এখন 2 বছর চলতেছে, 2 বছর শেষের দিকে আমি আসলে কোন সাবজেক্টটায় ভালো, বা কোনটাতে আমার ভালো লাগছে, কোন দিকে আমার যাওয়া উচিত, সেটা আসলে এখান থেকেই ভাবা শুরু করতে হবে। যে ভাবাটা আমরা হয়তো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের পর শুরু করি। আপনি যদি বিজনেস করতে চান, বিজনেস একটু ভাবেন। আপনি আর আরেকটি এখানে বলছি, ক্লাবিং করতে বলতেছি, আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে বলতেছি। এবং ক্লাবিং করলে সবাই বললে কি হয়, নেটওয়ার্কিং হয়। শুধু নেটওয়ার্কিং না, অ্যাডাপ্টেবিলিটিটা বাড়ে, অ্যাডজাস্টমেন্টের কোয়ালিটিটা বাড়ে, আপনাকে ম্যানেজমেন্টের দক্ষতা বাড়বে। আপনি যখন জবে যাবেন, জবে যে কাজ করবেন, আপনাকে অনেক পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে। একটা আছে যে প্রাইভেট, মানে একটা রিউমার আছে বা একটা গদ বাঁধা একটা থিঙ্কিং আছে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটু নাকুচু টাইপের, এদের দিয়ে সব কাজ করানো যায় না, এরা স্যাক্রিফাইস মুডে না, এরা একটু
অ্যারোগেন্ট টাইপ, এগুলোর কারণে কিন্তু আমরা অনেক জায়গাতেই অনেক প্রবলেম ফেস করি। এটা আসলে হয়তো যারা যায়নি বা আমি এটা শুনেছি যে প্রাইভেট ইউনিভার্সিটি এদের দিয়ে হবে না, যে এই জিনিসটা যাতে না হয়। সব জায়গায় আমাকে সব কাজের সাথে ইউজ টু হওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। মন চাইলো জব করলাম, মন চাইলো করলাম না, এরকম আপনি যদি একটা জায়গায় একদিনও জব করেন, সেখানে আপনার বেস্ট এফোর্টটা দিতে হবে। হ্যাঁ, আমি থাকবো না আগামী মাসে, তাই বলে কি আমি কাজ করব না? কারণ আপনি যে এক্সাম্পলটা রেখে যাবেন, সেটা কিন্তু আপনার পরের যে জুনিয়ররা আসবে তাদের উপর হ্যাম্পার ফিল করবে। এর জন্য আমি জাস্ট একটু আইডিয়া দিলাম। তারপর থার্ড ইয়ার, এখন হানিমুন আমি ফার্স্ট ইয়ার রাখছি, কারণ থার্ড ইয়ারে হানিমুন পিরিয়ড শেষ। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনি অনেক যাই করেছেন, আপনার লাইফের যে মজাটা ছিল এখান থেকে আপনার ওইখান থেকে বের হয়ে এসে বিশেষ করে ইউনিভার্সিটিতে রিয়েলিটিতে প্রবেশ করতে হবে, এবং এখানে আপনার ফাইনাল ডিসিশন নিতে হবে আপনি কি বাইরে যাবেন, নাকি বাংলাদেশে জব করবেন, নাকি ব্যবসা করবেন, নাকি বিসিএস দিবেন। এখান থেকে আপনাকে ডিসিশনটা নিতে হবে। থার্ড ইয়ার, আমি আবারও বলতেছি, থার্ড ইয়ার হলো একটা ভাইটাল ইয়ার, যেখান থেকে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি করবেন। গ্রাজুয়েশনের পর ডিসিশন নিলে আপনি অনেক পিছিয়ে পড়বেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, ফাইনাল ডিসিশন নিতে হবে থার্ড ইয়ারে। আমি বাইরে যাব নাকি বাংলাদেশে থাকবো, টিচার হব না জব করব না ব্যবসা করব, এখানে ডিসিশনটা নিতে হবে। আপনি যদি বাইরে যেতে চান, জিআরইর জন্য নিজেকে প্রিপেয়ার করেন, পড়া শুরু করেন, ইনকাম সোর্স জেনারেট করেন, পকেট মানি নিজে জেনারেট করার ট্রাই করেন, পাবলিকেশনের দিকে ঝুঁকে পড়েন বাইরে যাওয়ার জন্য। পাবলিকেশন কিভাবে করতে হয় ফর্মুলা জানেন, অনেক ঘাটাঘাটি করেন, একটুখানি সময় দেন। কেউ যদি বিসিএস দিতে চান, বিসিএস এর জন্য এখান থেকে প্রিপারেশন নেন। আর যদি কেউ ব্যবসা করতে চান, ট্রেড লাইসেন্স করে ফেলেন। আমি বলতেছি থার্ড ইয়ার থেকে প্রিপারেশন নিতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই অবশ্যই। বুয়েট গ্রাজুয়েট যারা, তারা থার্ড ইয়ার থেকে ডিসিশন নেয় বাইরে যাবে কি যাবে না। কিন্তু আমাদের স্টুডেন্টরা এত পাজেল, তারা এখনো ডিসাইড করতে পারে না কি করবে। তারপর ফোর্থ ইয়ার হলো আপনার লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট। আপনার 90% প্রিপারেশন ফোর্থ ইয়ারে কমপ্লিট করতে হবে, সেটা বাইরে যাওয়া হোক, জব করা হোক বা বিজনেস করা হোক। আপনি অ্যাপ্লাই করবেন, জব প্রিপারেশন নেবেন, আপনার নেটওয়ার্কিংটাও সাথে সাথে বাড়াবেন। নেটওয়ার্কিংটা যে আজকে আমার সাথে অনেকের হয়তো পরিচয় নাই, কিন্তু আমাকে হয়তো চিনলেন, পার্সোনালি না জানলেও হয়তো রবিউল নামে একজন আছে, তাকে নক করলে কিছুটা জানা যাবে। এইভাবে নেটওয়ার্কিংটা বাড়ান। আপনার আশেপাশে যত বড় ভাই বড় বোন অ্যালুমনাই আছে, তাদেরকে ফেসবুকের থ্রুতে নক দেন, লজ্জার কিছু নাই। নক দিলে আমার মনে হয় না কেউ আপনাকে রিফিউজ করবে বা বাজে ব্যবহার করবে, বরং হ্যাপি হবে। নক দেন, সবার দরকার হলে আপনি একটা এক্সেল ফাইল খুলেন, কোন ভাইয়া কোথায় আছে, কোন আপু কোথায় আছে, নোট ডাউন করে রাখেন, জাস্ট যে কোনো সময় তাকে নক দেওয়া যায়। যেহেতু আমাদের ভার্সিটিতে অ্যালুমনাইয়ের কোনো লিস্টিং এখনো হয় নাই, সেটা নিজ উদ্যোগে করতে হবে বা ওই ক্লাবের থ্রুতে করতে হবে। আমি আবার রিকোয়েস্ট করতেছি, ফোর্থ ইয়ার খুবই ইম্পর্টেন্ট ইয়ার, 90% প্রিপারেশন এখানেই শেষ করতে হবে। আফটার গ্রাজুয়েশন, এখন হলো যারা গ্রাজুয়েশন শেষ করেছে, এখন ডিসিশন নিতেছে বাইরে যাব না বাংলাদেশে থাকবো, জব করব ব্যবসা করব, তাদের জন্য কিন্তু খুবই হার্ড টাইম। আমি বলে দিচ্ছি, খুবই হার্ড টাইম। এখন এত কম্পিটিটিভ হয়ে গেছে, জব সেক্টর বলি, বাইরে যাওয়া বলি, সব জায়গাতেই অনেক কম্পিটিশন। বাইরে যাওয়াটা কিন্তু ডিপেন্ড করে, স্কলারশিপ তো দিয়েও যাওয়া যায়, স্কলারশিপ ছাড়াও যাওয়া যায়। আমি স্কলারশিপ ছাড়া যেতে হলে অনেক প্রিপারেশন, মানে আমি স্কলারশিপ পেতে চাই, আমার ক্ষেত্রে একটা প্রিপারেশন আছে। আর যদি টাকা দিয়ে পড়তে চাই, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, সেটা আলাদা ইস্যু, এবং সেখানেও প্রিপারেশনের বিষয় আছে। আর যারা আফটার গ্রাজুয়েশন করেছে এখনো বুঝতেছে না যে কি করবে, যেহেতু আমার আজকের টপিক জব, আমি জব নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা জব অ্যাপ্লাই করতে হবে। একটা পোস্ট থাকলে একটা পোস্টেই অ্যাপ্লাই করতে হবে, সেটা প্রাইভেট হোক পাবলিক হোক। প্রাইভেট জবগুলা নর্মালি খুব কম ফোকাস হয়, কিন্তু পাবলিক জবগুলা সব ন্যাশনাল ডেইলিতে চলে আসে, অনেক গ্রুপে চলে আসে। আমি সবাইকে বলবো একটা পোস্ট হলেও অ্যাপ্লাই করতে, পরীক্ষা দিতে। আমি টিকতে হবে এটা কোনো না। ব্র্যাক ইউনিভার্সিটির 90% স্টুডেন্ট জব করার আগে ডিসাইড করে জব করবে না। তাকে তো জবে নেয় নাই, তাকে তো বলে নাই যে আপনি আসেন আমাদের জব করেন, তার আগে আমি ডিনাই করে দিচ্ছি আমি আপনার জব করবো না। এটা খুব ফানি হয়ে গেল না? আমাকে আগে প্রুফ করতে হবে আমি জবের জন্য কোয়ালিফাইড, আমি এলিজিবল, আমি পারি, তারপর আমি ডিসাইড করবো হ্যাঁ আমার জন্য এটা সুইটেবল হচ্ছে না, আমি এটা করবো না। কিন্তু ওটার আগেই যদি আমি ডিসিশন নিয়ে নেই যে আমি এখানে অ্যাপ্লাই করবো, এখানে অ্যাপ্লাই করবো, সব জায়গায় অ্যাপ্লাই করেন, পরীক্ষা দেন। একটা পরীক্ষা আপনার জন্য যে এক্সপিরিয়েন্স নিয়ে আসবে, সেটা অন্য কোথাও থেকে আনবে না। আর স্টাডির কোনো অল্টারনেটিভ নাই। আফটার গ্রাজুয়েশনে যারা আছেন, কোনো অল্টারনেটিভ নাই স্টাডি ছাড়া, যেহেতু আপনারা দেরি করে ফেলেছেন ডিসিশন নিতে। তারপর প্রাইভেট জব, আমাকে অনেকেই নক দেয়, ভাই আমি প্রাইভেট জবে ঢুকবো কি ঢুকবো না। এটা টোটালি আপনার ইস্যু। প্রাইভেট জব যেখানেই ঢুকেন, আমি আপনাদের সাজেস্ট করব, আপনার যদি টেকনিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছা হয়, টেকনিক্যাল সেক্টর
উপরে আপনার ইন্টারেস্ট থাকে, আপনি টেকনিক্যাল জব করবেন, সেটা পাবলিক হোক প্রাইভেট হোক, সেটা আপনার জন্য ভবিষ্যতে 5 বছর এক্সপেরিয়েন্স হলে সেটা যে অনুযায়ী কাজ লাগে। যদি আপনি নন টেকনিক্যাল জব করতে চান তাহলে আপনাকে ট্র্যাক চেঞ্জ করে এখন ওখানে মুভ করতে হবে, নন টেকনিক্যালের জন্য প্রিপারেশন নিতে হবে। আর কিছু প্রাইভেট জবের ইস্যু আছে, অনেক যদি ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে যে ফ্যামিলি টাকা দরকার, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার দরকার, নিজের ইনকাম নাই, সেই ক্ষেত্রে আপনি মনে করি প্রাইভেট জব অবশ্যই ঢোকা উচিত। আর যদি আরো বিয়ে শাদীর ব্যাপার থাকে, যে কমিটমেন্ট থাকে করতে হবে, জব হইলে বিয়ে হবে, করতে পারেন, ওয়েলকাম। আর ইনকাম জেনারেট যদি না থাকে, আমি আগেই বলেছি প্রাইভেট জবে ঢুকতে পারেন। তারপর এটা ধরেন এখন জব করতে পারবো না প্রাইভেট, সেই ক্ষেত্রে আমি হয়তো মনে হচ্ছে প্রাইভেট জবে আমার স্ট্যাবিলিটি মনে হচ্ছে ভালো না, আমি গভর্নমেন্ট জবে সুইচ করতে চাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার অনেকেই বলে ভাইয়া আমার 8 থেকে 10 ঘন্টা ডিউটি করি, 2-3 ঘন্টা জার্নিতে চলে যায়, আমি কিভাবে প্রিপারেশন নিব? এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে এখন, কারণ আপনি দেরি করে ফেলছেন, আপনার প্রিপারেশনটা অনেক লেট হয়ে গেছে। এখন আপনাকে ওয়ার্কলোডটা নিতেই হবে, আপনাকে পড়তে হবে, প্লাস সাথে সাথে জবও করতে হবে। এখন সময় পাচ্ছেন না, আপনি আর্লি উঠেন, আপনি ঘুম থেকে 7টায় উঠেন, আপনি 5টায় উঠেন, আপনি আগে 2 ঘন্টা কভার করেন, আপনাকে কষ্ট করতেই হবে। যে ফ্রেশ গ্রাজুয়েট তার ব্রেইনে এখন যে সবকিছু মনে আছে, তার জন্য এখন ইজি একটা পরীক্ষা দেওয়া, যে 1-2 বছর জব করে ফেলছে, প্রিপারেশন কম, তার জন্য কিন্তু খুবই কঠিন। তো তাকে যদি আপনি কম্পিট করতে চান, আপনাকে কিন্তু ওয়ার্কলোড নিতেই হবে। এখানে একটা টেকনিক আছে, আপনি প্রতিদিন কিছু নোটস, কিছু বই আপনার সাথে রাখতে পারেন। এখন যেহেতু সফট কপি রাখা যায়, মোবাইলে রাখতে পারেন, প্রতিদিন ডেইলি কিছু কিছু পড়ে পড়ে আপনি আপনার কোয়ালিটি মানে জবের প্রিপারেশনটা নিতে পারেন, বা প্রিপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। এখন আমি প্ল্যান বি রেখেছি, এটা যারা মনে করছে যে আমি কতদিন জবের জন্য ট্রাই করব, তাদের জন্য আমি বলি সাজেস্ট করি 2 ইয়ার্স। 2 ইয়ার্সের মধ্যে যদি আপনি মনে করছেন যে হচ্ছে না, তাহলে বলবো যে আপনার হয়তো প্ল্যানিং এ ভুল আছে, বা আপনার প্রিপারেশন পারফেক্টলি হয় নাই। আপনি নিজেই নিজেকে জাজ করতে পারবেন। আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর জানতে পারবেন যে না, আমার অনেক ল্যাগিংস আছে, আমাকে দিয়ে হবে না, তখন আপনাকে কুইট করতে হবে, কুইট করে প্ল্যান বি তে আপনাকে যেতে হবে। প্ল্যান বি সেটা আপনার যে অন্য যে কোনো কিছু হতে পারে, তবে প্ল্যান এ যদি আপনার জব হয়ে থাকে, কোয়ালিটি সম্পন্ন জব, প্ল্যান বি হতে হবে এমন একটা জব যেটা আপনার সেকেন্ড প্রায়োরিটি লিস্টে আছে। এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া কোথায় গ্রাজুয়েশন করলাম, কোথায় জব করব? পাবলিক প্রাইভেট অনেক অনেক জব সেক্টর আছে এখন। আমি শুধুমাত্র পাওয়ার ডিভিশনের আন্ডারে যে কোম্পানিগুলো আছে বা যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর এখানে নাম দিয়েছি। এখানে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশনে অনেক প্রাইভেট কোম্পানি আছে। তবে যেখানেই আমি পরীক্ষা দিতে যাই না কেন, যেখানেই আমি যাই না কেন, আমাকে কিন্তু টেকনিক্যাল পার্ট অ্যান্সার করতেই হবে, সেটা রিটেন হোক বা ভাইবা হোক। তো কেউ যদি মনে করে যে তার অনেক লবিং আছে, সেটা আলাদা ইস্যু। প্রাইভেটে লবিং থাকলে অনেক সময় সিভি ফরওয়ার্ড করলে জাস্ট রেফারেন্সের কারণে নিয়ে যেতে হয়, তবে সেই সংখ্যাটা হয়তো 5% এর বেশি না। ম্যাক্সিমাম কি আমার মনে হয় নিজেকে এলিজিবল করে তারপর জব সেক্টরে নামতে হবে। আমি যে এখানে যে ইনস্টিটিউটগুলোর নাম দিলাম সেটা পাওয়ার ডিভিশন আন্ডারে, এরা বিদ্যুৎ নিয়ে কাজ করে। আর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারেও কিছু কোম্পানি আছে, যেমন বিদ্যুতের যেমন ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন আছে, তেমনি গ্যাসেরও অনেক ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন কোম্পানি রয়েছে। আমি এগুলোর নাম দিলাম। এদের স্যালারি স্ট্রাকচার অনেক ভালো, আপনি যদি জয়েন করেন 80 থেকে 90,000 টাকা পাবেন, আর আপনি এছাড়াও অনেক ফ্যাসিলিটিস দেওয়া হবে। তো এসব জব পেতে হলে আপনি কিভাবে পাবেন, বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, বা কিভাবে এরা রিক্রুটমেন্ট টেস্ট নিয়ে থাকে, সেই সম্বন্ধে আমি এখন আলোচনা করব। আমি যদি দেখি, আমি যে সরকারি ম্যাক্সিমাম পরীক্ষা আপনার বুয়েট নিয়ে থাকে, কিছু কিছু এমআইএসটি নিয়ে থাকে, আর বাকি খুব কম নিয়ে থাকে অন্যান্য অর্গানাইজেশন। বুয়েটের প্যাটার্নটা আমি এখানে তুলে ধরেছি। এখানে টেকনিক্যাল 60 মার্ক থাকতে পারে, 100 এর মধ্যে যদি 60 টেকনিক্যাল থাকে, 40 থাকবে নন টেকনিক্যাল, 70 টেকনিক্যাল হলে 30 থাকবে নন টেকনিক্যাল, অনেক সময় 80ও টেকনিক্যাল থাকে, নন টেকনিক্যাল হবে তাহলে 20। তার মানে আমি যদি একজন জব পেতে চাই, আমাকে টেকনিক্যাল নন টেকনিক্যাল বোথ রিটেন টেস্ট এ আমাকে অংশগ্রহণ করতে হবে। আর রিটেন টেস্টে অংশগ্রহণ করতে হলে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আমি গ্র্যাজুয়েশন করে আসছি, মানে আমার অনেক প্রিপারেশন আছে, আপনি প্রিপারেশনটা গুছিয়ে করতে হবে। এখন বুয়েটের পরীক্ষার প্যাটার্ন আমি দিলাম। প্যাটার্নের মধ্যে আমি একটা খাতার একটা টপ শিটটা দিলাম, যেখানে এমসিকিউ থাকে। এমসিকিউ গুলা টপ ফ্রন্টে ফিল আপ করতে হয়, আর নাম
গুলা আপনি দেখতে পাচ্ছেন নরমাল রোল টোল দেওয়া থাকে, সেট থাকে, সেট 1 2 3 মানে কোশ্চেন সেম থাকে বাট পাজল থাকে, একজনের সাথে আরেকজনের কোশ্চেনের সিরিয়াল নাম্বার ঠিক থাকে না। আর আমরা যারা বুয়েটের অ্যাডমিশন টেস্ট দিয়েছি এর আগে তারা হয়তো জানি যে একটি স্পেসিফিক কোশ্চেনে আপনাকে অ্যান্সার করতে হবে এবং এর বাইরে আপনি কোনো জায়গা পাবেন না। তো এটা বেস্ট হয়ে হলো অ্যান্সার দেওয়ার যে আপনি এই যে আপনার সাদা অংশটা দেখতে পাচ্ছেন সেটাকে 3টা পার্টে ভাগ করে ফেলা, তাহলে আপনি যথেষ্ট জায়গা পাবেন। প্রথম পার্টে আপনার ভুল হলেও সেকেন্ড পার্টে আপনি কাজ করতে পারবেন, মানে কলাম যদি আপনি 3টা করেন আপনি এনাফ স্পেস পেয়ে যাবেন। তা আমাদেরকে এইভাবেই বড় ভাইরা ইনস্ট্রাকশন দিয়েছিল, আমরা এইভাবে ফলো করেছি। দেখা গিয়েছে অনেক জায়গা থেকে যায় ম্যাথ পড়ো। তারপর আমি কোন কোন টেক্সট বই পড়বো, এখানে আমি বইয়ের একটা লিস্ট দিয়ে দিচ্ছি। আমি বইগুলোর নাম পড়তেছি না, তবে সাদিকুল খুবই ভালো একটা বই, এই বইটা আমার কাছে খুবই ভালো লাগে। কারো যদি বইয়ের কালেকশন না থেকে থাকে আমি হার্ড কপি বা সফট কপি কালেক্ট করে পড়তে বলবো। এটা বেসিকের জন্য হোক আর ম্যাথে কমন পড়ার জন্য হোক খুব ভালো একটা বই। এছাড়া থেরেজা বয়েলসেট, এই 3টা বই থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে ইলেকট্রিক্যাল সার্কিট থেকে। তারপরে চলে আসে পাওয়ার সিস্টেমে গ্রেঞ্জার, ভিকে মেহতা, এই 2টা বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে। এছাড়া অন্যান্য বই থেকে খুব কম কোশ্চেন আসে। মেশিন হলো চ্যাপম্যান, থেরেজা, এই 2টা পড়লেই হয়ে যায়। ইলেকট্রনিক্সে আমরা দেখি বয়েলস্টেডের বই, সেডরা স্মিথের বই, এদের বই থেকে অনেক কোশ্চেন আসে। কমিউনিকেশন সিগন্যাল থেকে আমি লাথির বই আছে, এদের বই পড়লে মোটামুটি আপনারা একটা গাইডলাইন মানে কমন পাবেন। তারপরে হলো জেনারেল পোর্শনটা আপনারা কোথা থেকে পড়বেন, এখানে আগারওয়ালের কিছু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এই লিঙ্কে আপনি অনেক কোশ্চেন পাবেন। হ্যাঁ, কাইন্ডলি একটু আগের স্লাইডটাই যাবেন কাইন্ডলি। আচ্ছা বলতেছি, হ্যাঁ ঠিক আছে বলেন ভাই। হ্যাঁ জি আমি ভাই, আগের স্লাইডে স্ক্রিনশট নিচ্ছিলাম। থ্যাংক ইউ। জি ভাই আমি শুনতে পাচ্ছি না, আবার বলবেন। ভাই একটি স্ক্রিনশট নিলাম আছে। থ্যাংক ইউ ভাই। ও আচ্ছা, আমি এই ইয়াটা দিয়ে দিব, এই ইয়াটা প্রেজেন্টেশনটা নাফিকে দিয়ে দিব। নাফিকে বলবো জি ভাই। আজকে যারা অংশগ্রহণ করেছে সবাইকে মেইলের থ্রুতে দিয়ে দিতে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর জেনারেল অ্যাপটিটিউড, এখন বুয়েটের টিচাররা সো স্মার্ট, তাদের এই জেনারেল কোশ্চেনগুলা এখন তারা ইন্ডিয়ান যে রিক্রুটমেন্ট টেস্টগুলো হয়ে থাকে ট্রিপল ইঞ্জিনিয়ারদের, সেখান থেকে সেই কোশ্চেনগুলো দিয়ে থাকে। মানে তা ওখানে ওই এখন যদি আমরা যে ইন্ডিয়ান রিক্রুটমেন্ট টেস্টের নন টেকনিক্যাল পার্ট বা লজিক্যাল পার্টগুলো দেখি তাহলে হয়তো আমরা অনেক কিছু কমন পাবো। এছাড়া বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য MP3 যে কালেকশনটা আছে জর্জের, সেই সিরিজ থেকে আমরা BCS এর কোশ্চেন সলভ করলেই হয়ে যাবে। 10th BCS থেকে মানে সর্বশেষ BCS এর নন টেকনিক্যাল পার্টগুলো যদি আমরা পড়ি আমরা কোশ্চেন কমন পাবো। ইংলিশ আমি মনে করি সবাই পারবে। ইংলিশে কিছু ইডিয়মস আর ফ্রেজেস থাকে, এছাড়া কিছু রাইট ফ্রম ভার্বস থাকে, তারপর থাকে হইলো এই ইংলিশ পারা যায়, সমস্যা হয় না। ম্যাথস থাকে কিছু ম্যাথস থাকে 5 থেকে 6 হইলো নর্মাল নদী স্রোতের উপকূলে অনুকূলে এই টাইপের ম্যাথ থাকে। তা এই ম্যাথগুলো হয়তো BCS এর কোশ্চেন সলভ করলে পাওয়া যায় আর কি। কারো এই টেকনিক্যাল নন টেকনিক্যাল সাজেশন বা সিলেবাস আর বই নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারে, না থাকলে আমি আগাবো। ঠিক আছে, আমি কোশ্চেনের জন্য বোধহয় আচ্ছা ঠিক আছে ভাই কোশ্চেন পড়বো, একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ভাই ওই যে টেকনিক্যাল পার্টের থেকে যে কোশ্চেনগুলো বললেন যে ওইখানে মানে কিরকম টাইপের কোশ্চেন থাকে, যেগুলো আমরা বেসিক সার্কিট সলভার মতো নাকি একটু টিপিক্যাল বা একটু কঠিন টাইপের দিকে যায় আর কি? হ্যাঁ, নামটা কি বলা যাবে? নামটা কি? হ্যাঁ, তাসনিমুল হাসান ভাই। আচ্ছা, খুব গুড একটা কোশ্চেন করছে। এই কোশ্চেনটা আসলে সবাই মনেই আসছে যে আমি কি পারবো আসলে, না টেকনিক্যাল। জি, আমারও সেম কোশ্চেন ভাই আসলে। হ্যাঁ এটা টেকনিক্যাল। এখন এটা হলো কি বেসিক খুব স্ট্রং করতে হবে। বুয়েটে কোশ্চেন আপনার হুবহু কমন পড়বে না। আপনাকে একটা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস করতে দিবে, সুপারপজিশন বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, নর্টন, নাইকোস্ট সবই আসতে পারে। আপনার এই বেসিকটা খুব ভালো করে জানতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। মানে কি, আপনি ধরেন সার্কিট নিয়ে টানা 1 সপ্তাহ অ্যানালাইসিস, মানে যত সলভ আছে সলভ করতে হবে। সে কি সলভ করবেন? আমার কাছে একটা বই আছে, সেগুলো ট্রিপলি জব প্রিপারেশন, রনি পারভেজের। এখানে সে 2015 থেকে 20 সাল পর্যন্ত যত কোশ্চেন বইয়ের থেকে এসেছে সবগুলো সে কোশ্চেন উইথ সলভ সে দিয়ে রেখেছে। আমি কিন্তু সেই বইয়ের থেকে স্ক্রিনশট এখানে নিয়ে এসেছি।
কি, সেই বইয়ে আপনি হ্যাঁ, যদি তার মানে কোশ্চেনগুলো সলভ আমাদের যে করেন আশা বইগুলো করি আছে আপনার ত্রিপুরা অনেক জবের, নলেজ বাড়বে। ওই আর অ্যাসাইনমেন্টগুলো যদি কালেক্ট করতে পারেন, কারণ বেটার ফ্রেন্ড থাকে, তবে আলেকজান্ডার সাদিকু স্যারের যে বইগুলো আছে বা এগুলোর এক্সাম্পল গুলো একটু প্র্যাকটিস করা। আর একটু এক্সারসাইজের যেগুলো আছে, এক্সারসাইজের যে ম্যাথ গুলো আছে অনেকগুলো, এগুলো তো সব দেখতে হবে। না, সব দেখতে গেলে আসলে পারা যাবে না, জি, তখন মাথা কাজ করবে না। যেটা করতে হবে, আমি সবাইকে সাজেশন দেই যে একটু গত 5 বছরের কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে যাওয়া, যে সার্কিটের কি কি টাইপের অ্যানালাইসিস গুলো আসে, তাহলে কিন্তু একটা আইডিয়া হবে যে এই টাইপের ম্যাথ আসে। দেখা যাবে 3-4 পদের ম্যাথ আসে, এই ম্যাথগুলোই আমি ভালো করে জানবো। বেসিক ক্লিয়ার থাকলেই পারা যাবে। আর কোশ্চেন সলভ করলে অটোমেটিক দেখা যাবে যে কোনো সার্কিট দেখলে আমি পারতেছি। মুখস্থ তো সার্কিটে তো আসলে মুখস্থের কিছু নাই, বা ম্যাথসে তো মুখস্থের কিছু নাই। আমি আরো কিছু টেকনিক আছে, যেমন বুয়েটের স্টুডেন্টরা যেটা করে, ওরা একটা টপিক, ধরো ট্রান্সফরমার একটা টপিক আছে, ট্রান্সফরমারের 20টা ফর্মুলা আছে, সে 20টা ফর্মুলা সে মুখস্থ করে ফেলে। তারপর সে যে কোনো কোশ্চেন আসলে কোশ্চেনে কি কি প্যারামিটার সে দেওয়া আছে সেটা বের করে, সেখান থেকে কি বের করতে পারে সে 20টা ফর্মুলা থেকে সে রিকল করে অ্যানালাইসিস করে বের করে ফেলে। এটাও একটা টেকনিক। তবে এই টেকনিকটা আসলে অ্যাবজর্ব করতে হলে অনেক কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে আর কি, আমি মনে করি। আর কোশ্চেন সলভটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে। 5 বছরের কোশ্চেন সলভ করলে একটা আইডিয়া হয়ে যায় যে কি টাইপের কোশ্চেন আসে, আমি কিভাবে তারপরে নিজেকে। হ্যাঁ, ওখান থেকে ওই 5 বছরের কোশ্চেন থেকে তারপর ওই অনুযায়ী প্র্যাকটিস করলে হবে। এক্সাম্পল হ্যাঁ আর হ্যাঁ ইয়েস ইয়েস, সব সেই ম্যাথ না। অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, সব ম্যাথ না, সব ম্যাথ করতে গেলে পারা যাবে না। আমার কথা হলো আমাকে বেসিক ক্লিয়ার করলে যে কোনো ম্যাথ দিলে যেতে আমি পারি। জি, ওকে। আচ্ছা, এরপরে আমি আরো কিছু বলবো, আরো কিছু আছে হয়তো কোশ্চেনের জন্য। আমি নাফিকে বলছি অনেক টাইম রাখতে, কারো যদি কোশ্চেন থাকে একটু টুকে রাখতে। আমি বলবো আমি আজকে যেগুলো বলবো সেগুলো কিন্তু সহজে জানা যায় না। আমি আবারও বলতেছি, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরাও কিন্তু এই স্কোপটা পায় না। তারা অনেক যাচাই করে বড় ভাইদের পিছিয়ে পিছিয়ে ঘুরে অনেক কোচআপ করার পর তারা এগুলো জানতে পারে। তা আমি বলবো যারা আজকে সুযোগ পাচ্ছে, যে কোনো কোশ্চেন আমাকে করলে আমি চেষ্টা করবো আমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে সেটা অ্যান্সার দেওয়ার জন্য। নন টেকনিক্যাল পার্ট গেল। এখন রিক্রুটমেন্ট টেস্ট, আমরা বলেন ভাইয়া রিক্রুটমেন্ট টেস্ট আমি যে বুয়েটে দিব, বুয়েটে কি পরিমাণ পরীক্ষা হয়, আমি জাস্ট একটা স্ক্রিন ছবি দেখাচ্ছি দুইটা, আপনারা দেখেন। 2016 সালে অলমোস্ট 1 2 3 4 5 6 7 8 9 10টা পরীক্ষা হয়েছে বুয়েটে। সেম 10টার বেশি পরীক্ষা হয়েছে অন্যান্য 2017 সালে। তার মানে কি আপনি একটা বছরে 10টার মতো পরীক্ষা দিতে পারবেন বুয়েটে। 10টা, আমি কিন্তু 12 বার পরীক্ষা দিয়েছি বুয়েটে। 12 বার পরীক্ষা দিয়ে 13 নম্বর পরীক্ষায় আমি কিন্তু টিকেছি পিডিবিতে। আর আমাকে কিন্তু এরকম গাইডও করে নাই। তো আপনারা এখন জানতেছেন যে আমি যদি নিজেকে প্রিপেয়ার করি, পরীক্ষা দিয়ে স্কোর আমার 10টা পরীক্ষা আছে। 10টা পরীক্ষা দিলে আপনার যে নলেজ হবে, সেই নলেজ দিয়ে আপনি পরের বছর ইজিলি টিকে যেতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। আমি এই জন্য জাস্ট কোয়ান্টিটিটা দিলাম যে কি পরিমাণ পরীক্ষা ইয়ারলি হয়ে থাকে বুয়েটে, বা বড় মানে যে আমাদের টেকনিক্যাল ইলেকট্রিক্যাল সাইডে যে পরীক্ষাগুলো হয়ে থাকে, এগুলার বাইরেও কিন্তু আরো অনেক পরীক্ষা হয়ে থাকে। অলমোস্ট 15 to 20 পরীক্ষা হয়ে থাকে ইয়ারলি। কিন্তু নর্মালি আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করি না। কেন করি না সেই অ্যান্সার আমি এখনো জানি না। কাউকে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ চান্স পাবো না তাই পরীক্ষা দিই না। চান্স পাওয়ার জন্য পরীক্ষা না, পরীক্ষা দিয়ে আগে এক্সপিরিয়েন্স করতে হবে আমার ল্যাগিংস গুলো কি। পরীক্ষা দিলে যেটা হয় নিজের ল্যাগিংস গুলো বের করা যায়। আদারওয়াইজ আমি কখনোই জানবো না যে আমি যে টপিক পড়ে আসছি ব্র্যাক থেকে, সেই টপিক কি আসলেই বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে কিনা। বুয়েটে পরীক্ষা দিলেই একমাত্র আমি বুঝতে পারবো আমার সিলেবাস এবং সারা বাংলাদেশের সিলেবাসের যে কোয়ালিটি সেটা ঠিক আছে কিনা। আর যদি কোনো ল্যাগিংস থাকে সেই ল্যাগিংস গুলো আমাকে বাসায় বসে বসে নিজে বুঝে বুঝে পড়ে পড়ে সেটাকে পূরণ করতে হবে। 2018 সালের গুলো দিলাম। 20 সালে অনেক কম পরীক্ষা হয়েছে, কারণ কোভিড এর কারণে অনেক পরীক্ষা নিতে পারেনি, গভর্নমেন্ট রেস্ট্রিকশনের কারণে। আমি আশা করি সামনে কোভিড সিচুয়েশন ঠিক হলে প্রতি সপ্তাহে সপ্তাহে পরীক্ষা থাকবে। এখন আমি চলে যাব হলো যারা এতক্ষণ শুনলো কষ্ট করে, জাস্ট আমি তাদেরকে একটা গাইডলাইন দিয়েছি যে কিভাবে নিজেকে তৈরি করতে হবে। এরপরেও যদি এসব ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকে, আমার নাম্বার নাফির কাছে থাকবে, আমার ফেসবুকের মেসেঞ্জার থাকবে। আমাকে যদি কেউ মেইল করে, আমি 1 ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগবে রিপ্লাই দিতে। মেসেঞ্জারেও ট্রাই করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপ্লাই দিতে। এর ব্যাপারে নন টেকনিক্যাল টেকনিক্যালের প্রিপারেশন নিয়ে যদি কারো কোশ্চেন থাকে। আমি এখন চলে যাব টোটালি, আপনি ধরেন রিটেনে পাস করে গেলেন, রিটেনে আপনি পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করলেন, বা কাট মার্ক থাকে একটা 60 মার্ক পেলেই টেকা যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন 100-র মধ্যে 70 পেতে। 70 পেলে আপনি একটা সেফ জোনে থাকবেন,
কারণ 60 মার্কটা যদি কাট মার্ক হয়ে থাকে আপনি ভাইভাতে গেলেও টিকবেন না, কারণ সেখানে হয়তো নর্মালি একটা পোস্টের এগেনস্টে 3 জন থেকে 5 জনকে ডাকা হয়, যদি সেখানে 10টা পোস্ট থাকে ডাকা হবে 50 জনকে। আপনার মার্ক যদি 60 থাকে তাহলে কিন্তু আপনাকে ভাইভাতে জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য ডাকা হচ্ছে, কিন্তু আপনার কিন্তু চান্স পাওয়ার স্কোপটা অনেক কম। কিন্তু সেটা শুধুমাত্র প্রাইভেটে পড়েন দেখে আপনার হচ্ছে, যদি আপনি বুয়েটে পড়তেন, বুয়েটের স্টুডেন্টের জন্য প্রেফারেবল, বুয়েটের স্টুডেন্ট মানে ভালো, সে যদি পেছনের দিকেও থাকে, তার ভাইভাটা যদি একটু ভালো হয়, আর সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 70 থেকে 75 এর মধ্যে নিজের মার্কটাকে রাখার জন্য বুয়েট টেস্টে। এই জন্য যদি নন টেকনিক্যালে এখন 40 মার্কস থাকে, তো যদি 40 মার্কসের মধ্যে 35 থেকে 38 যদি কনফার্ম করতে পারেন, এটা ইজিলি কনফার্ম করা যায়। বাকি ওইখানে 60 তে যদি আপনি 40ও পান, আপনার কিন্তু 70 প্লাস মার্ক চলে আসতেছে। আপনার কিন্তু 60 পাওয়ার দরকার নেই টেকনিক্যালে। আমি আরো বলতেছি 60 তে 40 টার্গেট করেন। 10টা কোশ্চেন থাকলে 7টা মাস্ট অ্যান্সার করবেন, 8টা কোশ্চেন থাকলে 6টা মাস্ট অ্যান্সার করবেন, 6টার অ্যান্সারই হইতে হবে। চলে যাব আপনি ভাইভাতে গেলেন। এখন কথা হলো আপনার ভাইভার বোর্ডে কে থাকবে। নরমালি একটা অর্গানাইজেশনের যে এমডি, ম্যানেজিং ডিরেক্টর, সে থাকেন। ওই অর্গানাইজেশন একটা বোর্ড থাকে, বোর্ড মেম্বাররা থাকেন। এক্সটার্নাল হিসেবে বিভিন্ন আমলা থাকে, সচিবরা থাকতে পারে, বিদ্যুৎ সচিব থাকতে পারে, তারপর হলো এডিশনাল সেক্রেটারি থাকতে পারে, তারপর বুয়েটের প্রফেসর থাকবে, তারপর হলো যে কোম্পানিতে বা যে অর্গানাইজেশনে যাবেন তার এইচআর এর হেড থাকবে। আপনার কিন্তু মনে রাখতে হবে, আপনি যেখানে যাবেন সেখানে যে ভাইবা বোর্ডে যারা থাকবে তারা কিন্তু আপনার থেকেও সুপার স্মার্ট। আপনি যদি ভাবেন তাদেরকে ওভারটেক করে নিজেকে ওইখানে হাইলাইট করতে পারবেন, তাহলে আপনি গেইনার। এখন তাদেরকে আপনি কিভাবে ইমপ্রেস করবেন, সেটা কিছু টেকনিক আছে। আমি সেটা আসলে এগুলো আমাকে অ্যানালাইসিস করে আমি বের করেছি। আশা করি এগুলো যদি কেউ ফলো করে, আশা করি ভাইবা বোর্ডে সে ভালো করতে পারবে। ভাইবা বোর্ডে অবশ্যই মাথায় রাখবেন, আপনাকে আমি এটা বলে দিচ্ছি আবারও, নিজের গেটআপে হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, পেস্ট। আর যদি আপনার গরম থাকে স্যুট পরার দরকার নাই, আর যদি গরম না থাকে অবশ্যই স্যুট পরবেন। এটা কিন্তু খুব ফলো করে এইচআর ডিভিশন। সবাই ভাবতে পারে যে গভর্নমেন্ট জব এগুলো দেখে না, এগুলো খুবই দেখা হয়। একটা ছেলে কিভাবে হেঁটে আসলো, কিভাবে চেয়ারে বসলো, কিভাবে সে হাসলো, কিভাবে কথা বললো, কিভাবে কথা বলার পারমিশন নিল, সেগুলো সব অবজার্ভ করে একজন সেখানে পাশে বসে বসে নোট ডাউন করে। ওগুলো সে শুধু কাজই থাকে আপনার অ্যাটিটিউড গুলা, আপনার অ্যাক্টিভিটিস গুলা কি সেগুলা নোট করা। এখন আসা যাক, আপনাকে ধরেন আসলেন, আপনি ফ্রেশ গ্রাজুয়েট, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি আসলেন। আমি যেটা বলবো যে স্যাররা বসতে না বললে কখনোই বসবেন না, আর চেয়ার টানার সময় কখনোই শব্দ করবেন না, আর সব সময় সাথে একটা ট্রান্সপারেন্ট ফাইল রাখবেন। সেই ট্রান্সপারেন্ট ফাইলে আপনার সার্টিফিকেট থাকতে পারে, আপনার কলমটা বুক পকেটে রাখবেন অবশ্যই, যাতে কিছু লিখতে দিলে তারা যদি কাগজ আপনাকে প্রোভাইড না করে, আপনি যাতে সাথে সাথে একটা হোয়াইট পেপার বের করে লিখে দেখাতে পারেন। এটা আমি আবারও বলতেছি, একটা ট্রান্সপারেন্ট ফাইল রাখবেন যেখানে আপনার সার্টিফিকেট থাকবে, সেখানে আপনার হোয়াইট পেপার থাকবে, একটা পেন আপনার পকেটে থাকবে, নট ফাইলে। পকেটে পেন রাখাটা একটা অন্যরকম কোয়ালিটি শো করে গভর্নমেন্ট সেক্টরে। তারপর আপনাকে যখন কোশ্চেন করা হবে যথাসম্ভব কন্ট্যাক্ট, এগুলো আপনাকে বলা হয়েছে, আমি আবারও বলতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যে কোশ্চেন করবে তার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন, চোখের পলক ফালাবেন না, ডানে তাকাবেন না, বায়ে তাকাবেন না, তার দিকেই তাকাবেন, আই কন্ট্যাক্ট মাস্ট। তারপরে আপনাকে নর্মালি সবাই আপনাকে বলবে যে ডিসক্রাইব ইউরসেলফ, এটা গভর্নমেন্ট জবে বলে না। এটা আমি আজ পর্যন্ত হয়তো 5 থেকে 10% মতো জিজ্ঞেস করে, আর নর্মালি নাম জিজ্ঞেস করে। আর যদি কখনো আপনাকে জিজ্ঞেস করে আপনার সম্পর্কে, ম্যাক্সিমাম 1 মিনিট বলবেন আপনার সম্পর্কে, 1 মিনিটের একটুও বেশি না। 1 মিনিট আপনি বাসায় বসে বসে আয়নার সামনে ট্রাই করবেন কিভাবে 1 মিনিটে নিজেকে ডিসক্রাইব করবেন। 1 মিনিটের বেশি না, কারণ 1 মিনিটের বেশি হলেই সেটা বোরিং হয়ে যাবে, আপনার কথা থামিয়ে দিবে আর শুনতে চাবে না। তো 1 মিনিটের মধ্যে আপনার ডিসক্রিপশনটা দিবেন। তারপর আপনার নাম যদি বলে, গভর্নমেন্ট জবে এটা খুব হয়ে থাকে, ধরেন আপনার নাম জসিমউদ্দিন আহমেদ, তখন আপনাকে অবশ্যই কবি জসিমউদ্দিন টাইপ বা ফেমাস কোনো পার্সন থাকলে সেটার সাথে রিলেট করবে। রিলেট করলে জিজ্ঞেস করবে যে আপনি তার সম্বন্ধে কি জানেন, আপনি কি জানেন নাকি আপনার নামের সাথে ফেমাস কোনো পার্সনের। তো আপনার নামের সাথে যদি বাংলাদেশের কোনো ফেমাস কোনো পার্সনের মিল থাকে, তার সম্বন্ধে ডিটেলস জানবেন। নামের সাথে যদি কোনো ফেমাস বা পপুলার মানুষের মিল থাকে, তার সম্বন্ধে ডিটেলস জানবেন। বার্থ প্লেস, আপনি ঢাকায় বড় হয়েছেন কিন্তু আপনার সার্টিফিকেটে দেওয়া আপনার বাড়ি নওগাঁ, রাজশাহী, চিটাগাং।
অবশ্যই মনে রাখবেন বার্থ প্লেসের হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে সেগুলা ভালো করে জানা, সেগুলো হিস্ট্রি জানা। আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এখন আপনি যদি তখন জিজ্ঞাসা করবে তারা, এখন আপনাকে যদি বলেন যে স্যার আমি ঢাকায় বড় হয়েছি, গ্রামে যাওয়া হয় না, তখন কিন্তু তারা বলবে আমরা তো আপনার ওখানে জন্মগ্রহণ করিনি, আমরা তো জানি। আমি জানলে আপনি জানবেন না কেন? আপনার বার্থ প্লেস এটা বা আপনার জন্মস্থান এটা, আপনার বাবার জন্মস্থান সেটা। তো কখনোই বলা যাবে না যে স্যার আমি ওখানে যাই না, আমার যাওয়া হয় না, আমার ঢাকায় বড় হওয়া, এগুলো কখনোই বলা যাবে না। নিজের জন্মস্থানের গুরুত্বপূর্ণ জায়গা, ফেমাস পার্সন, যেমন আমি যখন ভাইবা দিয়েছিলাম পিডিবিতে, পিডিবি মেম্বার জেনারেশন খালেদ স্যার, যেটা পরে পিডিবির চেয়ারম্যান হয়েছিল, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন মাওলানা ভাসানী সম্পর্কে ছিল কিনা। আমি জানি মাওলানা ভাসানী টাঙ্গাইলে খুব পপুলার পার্সন, যদিও তিনি তার টাঙ্গাইলে জন্মগ্রহণ করেনি। উনি যে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেনি এই জিনিসটা যে আমি জানি, সেটাতে তিনি হ্যাপি হয়ে গেছেন, যাক আমি ডিটেলস জানি। সেক্ষেত্রে এক্সট্রা অ্যাক্টিভিটিস, যদি জিজ্ঞেস করে যে আপনি পড়ালেখার বাইরে কি পারেন, অনেকেই বলেন স্যার আমার হবি মুভি দেখা, আমি ফুটবল খেলতে পছন্দ করি, ক্রিকেট খেলতে পছন্দ করি, নাচ পারি, গান পারি। তারা কিন্তু আপনার এই কথায় সন্তুষ্ট হবে না। আপনাকে জিজ্ঞেস করবে আপনার কোন সার্টিফিকেট আছে, আপনি যে পারেন ফুটবল খেলছেন সার্টিফিকেট পেয়েছেন কোন। তো কারো যদি কোনো এক্সট্রা সার্টিফিকেট থাকে ওগুলাই বলবেন যে হ্যাঁ আমার, তাহলে আপনার কি আপনার একটা ব্যাকআপ আছে। যদি বলে যে আপনার সার্টিফিকেট আছে কিনা তো বলতে পারবেন। যদি থাকে ভাইবা বোর্ডে সেই সার্টিফিকেট গুলো নিয়ে যাবেন, কারণ তারা যদি দেখতে চায় আপনাকে দেখাতে হবে। তারপর যা থিসিস টপিক, যে কোনো থিসিস টপিক নিয়ে তারা আলোচনা করবে। আপনার সুপারভাইজার যদি খুব রিনোন পার্সন হয় আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ এখানে বুয়েটের প্রফেসররা থাকে, সে হয়তো দেখে যে হ্যাঁ রিনোন একটা পার্সনের সামনে আপনি থিসিস করেছেন, সেই ক্ষেত্রে এক ইউনিভার্সিটি, নিজে ইউনিভার্সিটি সম্বন্ধে অবশ্যই জানবেন। আপনার ভিসি কে, ব্র্যাক মানে কি সেটা জানবেন। ব্র্যাক ইউনিভার্সিটি কখন শুরু হয়েছে যাত্রা, আপনার ট্রিপল ডিপার্টমেন্টের চেয়ারম্যান কে বা ইনকে এ থেকে লজার কিছু থাকবে না, তখন কিন্তু আপনাকে অনেক হেয় করা হবে। তারপরে খুব কমন একটা জিনিস বাংলাদেশের হিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়। এখন ভাইয়া বলতে আপনারা বলতে পারেন ভাইয়া আমি তো বুঝি টেকনিক্যাল জিনিস, আমার এত কিছু জানা দরকার কি? আমি মনে করি একটা মানুষের তার নিজের দেশ সম্বন্ধে জানা উচিত। ভাইবা বোর্ডে নিজের দেশ সম্বন্ধে জিজ্ঞেস করে, এটা খুবই অবভিয়াস একটা জিনিস, এটা খারাপ কিছু না। আমি মনে করি 47, 52, 66, 69, 71 এখানকার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ডিটেলস জানা। যেমন আমাকে জিজ্ঞেস করেছিল 6 দফা দাবি জানেন, আমি বললাম জানি স্যার। 6 দফা দাবি 2টা দাবি বলেন তো, আমি কিন্তু বলেছিলাম। কারণ আমি এগুলো অ্যানালাইসিস করে যাওয়ার পর আমি যখন 2টা বলেছি, এগুলো কিন্তু আপনি টেকনিক্যাল কোশ্চেনের মাঝখানে কিন্তু নন টেকনিক্যাল কোশ্চেন আপনি করবেন, আপনাকে ওইভাবেই প্রিপেয়ার হতে, আপনাকে কিন্তু পাজল করে দিবে। আপনাকে অবশ্যই অপ্রস্তুত থেকে আপনাকে দেখবে যে আপনি কিরকম ফিডব্যাক দেন। আপনি যখন দেখবেন যে নট টেকনিক্যাল সব জায়গায় আপনি অ্যান্সার দিতে পারছেন, আপনি কিন্তু ভাইবা বোর্ডে তখনই তাদেরকে ইমপ্রেস করা শুরু করে দিবেন। আর কিছু স্পেশাল ইভেন্ট আছে, যেমন ইউনেস্কো দিবস, যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হতে পারে, সশস্ত্র দিবস হতে পারে। এই দিবস স্পেসিফিক কিছু দিবসে এগুলো আপনারা জেনে যাবেন। অ্যাওয়ার্ড আছে 21শে পদক, রিসেন্টলি কি 21শে পদক পেলো, এগুলো জেনে গেলেন। এগুলা খুবই, এটা আপনাকে জিজ্ঞেস করবে, কেউ না কেউ আপনাকে জিজ্ঞেস করবে, তো কনফার্ম থাকেন, তো এগুলো জেনে রাখেন। আসলে দেশ সম্বন্ধে জানলে আপনার ভবিষ্যতে আপনি যদি বাইরেও যান, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে হলে এসব জানাও দরকার আছে আমি মনে করি। তারপরে টপিকে চলে যাবো যে আপনার অবশ্যই, যেহেতু আপনি ট্রিপল ইঞ্জিনিয়ারিং করেছেন, বাংলাদেশে বিদ্যুৎ সেক্টরে একটা হিউজ ডেভেলপমেন্ট হয়েছে, বিদ্যুৎ সেক্টরের সাথে ট্রিপলি একেবারে অন্তরঙ্গভাবে কানেক্টেড, সেহেতু এই পাওয়ার সেক্টর আমি 16 আগস্টের একটা আপডেট দিয়েছি, একটি পাওয়ার ডিভিশনের ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন, রেগুলার একটা আপডেট পাবেন। বাংলাদেশ উৎপাদন ক্ষমতা কেমন এবং বিদ্যুৎ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন, এটা খুবই কমন কোশ্চেন, এটা প্রায়ই করে থাকে। আর কি পরিমাণ গ্রাহক এ পর্যন্ত বিদ্যুতের সুবিধা এসেছে, মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন, এগুলো চলে আসে, এগুলো খুব জিজ্ঞেস করে। আর বিতরণ লস জিনিসটা কি, এটা হয়তো অনেকেই জানেন না, যেটাকে আমরা সিস্টেম লস বলি। সিস্টেম লস এক দুই প্রকার হয়ে থাকে, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। এখানে যে টেকনিক্যাল আমরা বলতে যেটা ইকুইপমেন্টের কিছু লস থাকে, সেই লসগুলো, আর নন টেকনিক্যাল আমরা বিদ্যুৎ চুরি বলি, ডিরেক্ট যেটা বলি বিদ্যুৎ চুরি। আর এখানে বিতরণ লস দেখেন 8.49% বলা হয়েছে জুন 2021-এ। তার মানে আপনি যদি 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ট্রান্সমিশন করতেছেন, তারপর কাস্টমার ইন্ডেক্স নিয়ে আসতেছেন, তার 8 মেগাওয়াট, 8.49 মেগাওয়াট সেটা হারিয়ে যাচ্ছে, আর সে হোক চুরি করে হোক, যেটাকে আমরা সিস্টেম লস বলছি। এই সিস্টেম লস আগে অনেক বেশি ছিল 40%, এখন কমে সেটা সিঙ্গেল ডিজিটে চলে আসছে, এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। তারপর পাওয়ার সেক্টর সম্বন্ধে আপনাকে যে কোনো জায়গায় যান, আপনি পিডিবিতে যান, এখানেই যান,
সেখানে আপনাকে এখান থেকে একটা কোশ্চেন করবেই। আমি আশা করি সবাই পাওয়ার প্ল্যান্টে একবার হলেও ভিজিট করেছেন। এখন ভাই বলতে পারেন ভাইয়া খালি পাওয়ার পাওয়ার বলে, আপনি পাওয়ার না, আপনি যে কোনো টেকনিক্যাল জায়গায় ভাইবা দিতে গেলে আপনাকে পাওয়ার প্ল্যান্ট নিয়ে কোশ্চেন করবেই, কারণ এটা বেসিক। আপনি বিদ্যুৎ উৎপাদন কিভাবে, বিদ্যুৎ উৎপাদন ইস্যুটা আপনাকে জানতেই হবে, আর সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে তো অবশ্যই। আপনাকে হাইড্রো ইলেকট্রিসিটি বলবে যে বাংলাদেশে কোনো হাইড্রো ইলেকট্রিসিটি আছে কিনা, থাকলে সেটা কোথায়, কত মেগাওয়াট। আমরা সবাই জানি সেটা চিটাগাঙে আছে, সেটা কাপ্তাই, যে কত মেগাওয়াট আপনারা জেনে নেবেন, কত সালে হয়েছে সেটাও জানবেন। বাংলাদেশে যে বিভিন্ন ভোল্টেজ লেভেল আছে সেটা আপনার অনেক ভাইবাতে জিজ্ঞেস করে থাকে, যে ট্রান্সমিশন ইন্ডে কি পরিমাণ ভোল্টেজ, যে ডিস্ট্রিবিউশন ইন্ডে কি পরিমাণ ভোল্টেজ, জেনারেশন ইন্ডে কি পরিমাণ ভোল্টেজ হয়, সেগুলো আপনারা জেনে নেবেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখন সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ হলো 400 কেভি, আর জেনারেশন ভোল্টেজ 6 কেভি হয়, 10 কেভি হয়, 11-15.6, এটা জেনারেটর ডিজাইনের উপর হয়। আর ডিস্ট্রিবিউশন ইন্ডে সর্বনিম্ন আমরা যেটা পাই 220 ভোল্ট পাই, এটা আমরা গ্রাহক পর্যায়ে পাই আর কি। সেখানে 11 কেবিও থাকে, 33 কেবিও থাকে, 400 ভোল্টও থাকে। আর কোল প্ল্যান্ট সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, কোল প্ল্যান্ট বাংলাদেশে বড় প্রক্রিয়াতে আছে, বাংলাদেশের একমাত্র কোল প্ল্যান্ট এটা, আরো সামনে অনেকগুলো আসতেছে। হ্যাঁ, এখন আরেকটি চালু হয়ে গেছে, সেটা হলো পায়রাতে চালু হয়েছে একটা, চায়না বাংলাদেশ সেটা আসছে, সেখানে কোল দিয়ে চলে। তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আপনাকে জিজ্ঞেস করবে, বাংলাদেশে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে রূপপুরে, সেটা সম্বন্ধে আপনারা জানবেন ডিটেলস। আপনাকে এমনও হতে পারে, যেমন আমাকে জিজ্ঞেস করেছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে টারবাইনটা ইউজ করা হবে সেটা মডেল নাম্বার জানি কিনা, না সরি টারবাইন না, রিঅ্যাক্টরটা যেটা ইউজ করবে সেটা মডেল নাম্বারটা আপনি জানেন কিনা, সেটা মডেল নাম্বারটাও আমি জেনে গিয়েছিলাম ভাগ্যক্রমে আর কি। আপনাকে এইগুলোও জিজ্ঞেস করতে পারেন, যে আপনার জানার আগ্রহটা কিরকম, এখানে এটাই প্রকাশ পাবে। আপনি না পারলে এটা ডিসক্রেডিটের থেকে পাড়ায় ক্রেডিটটা আরো বেশি। ফ্রিকোয়েন্সি লেভেলটা জানতে হবে, বাংলাদেশের ফ্রিকোয়েন্সি লেভেলটা কত। 50 হার্জ আমরা সবাই জানি, বিভিন্ন অন্যান্য দেশে 60 হার্জও হয়ে থাকে, 50-60 হার্জ নিয়ে অনেক কোশ্চেন হয়ে থাকে। আপনাকে এটা নিয়ে প্রস্তুত থাকতে হবে, যদি আমার ইকুইপমেন্টটা 50 হার্জে চলে কিনা, আমি 60 হার্জে চালাই কি হবে, আমি এগুলোর অ্যান্সার আমি আজকে সব দিতে পারবো না। যা কারো যদি জানার ইচ্ছা থাকে আমাকে ইনবক্স, নিজের এখন গুগল আছে, জানলে জানানো যায়, মানে চাইলেই জানা যায়। ক্রস বর্ডার বলতে বোঝাচ্ছে আমরা কিছু বিদ্যুৎ এখন আমদানি করে থাকি, ইন্ডিয়া থেকে চলে আসে, এখন আপনাকে আমদানি করলে থাকলে কত মেগাওয়াট আমরা নিয়ে থাকি, কোন কোন পয়েন্টে নিয়ে থাকি। ভেড়ামারা ইন্ডিয়া আছে, আমরা জানি কুমিল্লা ইন্ডিয়া আছে, এবং কি পরিমাণ আনি। আমার বাংলাদেশের গভর্নমেন্ট রুল হয়েছে যে ম্যাক্সিমাম 15% বিদ্যুৎ আমরা বাইরে থেকে আনতে পারবো। আমাদের যদি 100 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়, 15 মেগাওয়াট আনতে পারবো, এর বেশি আমরা আনতে পারবো না। তারপর ডিসি ট্রান্সমিশনটা ইউজ করা হয় আমাদের, এই যে ইন্ডিয়া থেকে যেটা আনি সেই ডিসি ট্রান্সমিশন। আপনাকে এটা জিজ্ঞেস করবেন যে ডিসি ট্রান্সমিশন কোথাও আছে কিনা বাংলাদেশে, তখন আপনি বলে দিবেন হ্যাঁ ভেড়ামারাতে আছে ডিসি ট্রান্সমিশন যেটা। এবং ডিসি ট্রান্সমিশন কেন করেছে সেটা আপনাকে জানতে হবে, যেহেতু ডিসি ট্রান্সমিশনের কন্ডাক্টর দুইটা লাগে, সেই কারণে এখানে কস্টিংও অনেক কম। আর যেহেতু বাংলাদেশের ফ্রিকোয়েন্সি আর ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট থাকে, যেহেতু দুটো ডিফারেন্ট ব্রিড, সেই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির কারণে ডিসি দিয়ে ট্রান্সমিশন করা হয়, যেখানে ফ্রিকোয়েন্সির কারণে কোনো ইন্টারাপশন ঘটে না, একজনের ফ্রিকোয়েন্সির কারণে আরেকজনের কোনো হ্যাম্পার হয় না, এই জন্য ডিসি ট্রান্সমিশন করা হয়। একটা হলো কস্টিং আর একটা হলো গ্রিড ফ্রিকোয়েন্সি, দুইটার কারণে ডিসি ট্রান্সমিশন করা হয়। আর অ্যাচিভমেন্ট, বাংলাদেশের সরকারের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টগুলো জেনে যাবেন। এই যে আমাদের যে এখন 25,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা হলো, 13,000 এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এখন অনেকেই কোশ্চেন করতে পারে ভাইয়া অনেক প্ল্যান তো বন্ধ হয়ে যাচ্ছে, হবেই তো, নিয়মিত ছিল 3 বছর 5 বছরের মধ্যে চুক্তি, সেগুলো প্রাইভেট প্ল্যানগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো অনেক খরচও বেশি, 14 টাকা 15 টাকা 22 টাকা করে আমরা বিদ্যুৎ কিনি, তো এটা তো আমাদের পোষাবে না। গভর্নমেন্ট কম যেটারে বিদ্যুৎ পাবে, গভর্নমেন্ট যে অনেক প্ল্যান্ট হচ্ছে এগুলো বন্ধ করে দিবে, এগুলো বন্ধ করে দিয়ে বড় বড় প্ল্যান্টগুলো আনবে, আর এগুলো হয়তো বন্ধও করবেন, চালু থাকবে, যতটুকু বিদ্যুৎ দিবে ততটুকু বিল পাবে। এখন আমার 25,000 মেগাওয়াট হলে আমার ক্যাপাসিটি, আমার উৎপাদন হচ্ছে 13,000 মেগাওয়াট, 7-5-12,000 মেগাওয়াট আইডল বসে থাকতেছে, এটা কিন্তু আইডল না। আমাদের হিসাব করতে হবে কিন্তু পিক আওয়ার মানে গরমকালে, সন্ধ্যাবেলা, গরমকালে, শীতকালে আমরা এটা ইউজ করতে পারি না। এখন শীতকালে যদি আমরা এটা ইন্ডিয়াকে দিতে পারি বা পার্শ্ববর্তী নেপাল ভুটানকে দিতে পারি ক্রস বর্ডারের মাধ্যমে, সেটা আমাদের জন্য লাভ হবে। কিন্তু আপনার গরমকালে বিদ্যুৎটা তো মাথায় রাখতে হবে, 13,000-এর মধ্যে 20% কিন্তু আপনি, যে 25,000-এর মধ্যে 20% কিন্তু আপনার রিজার্ভ ক্যাপাসিটি থাকতে হবে, কারণ যে কোন সময় আপনার প্ল্যান বসে যেতে পারে, মেইনটেন্সে চলে যেতে পারে। আবার আপনাকে কিছু রাখতে হবে স্ট্যান্ড বাই হিসেবে, কিছু মেইনটেন্সে থাকবে, সব মিলিয়ে কিন্তু আপনার 25,000-ই লাগবে, সেভাবেই কিন্তু ডিজাইন করা আসলে। তারপর আপনাকে কিছু আর্গুমেন্টের টপিক আছে যেগুলো বিতর্কের সৃষ্টি করতেছে সবার মনে, এক একজন এক এক মত, এটা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আপনার মতামত জানতে চাইবে যে আপনি আসলে কিভাবে ভাবতেছেন, আপনাকে পাজল করবে এই কোশ্চেনগুলো করে। যেমন আপনাকে বলবে যে সুন্দরবনের কাছে যে রামপাল বিদ্যুৎ বিদ্যুৎ হচ্ছে, সেটা তো অনেক পরিবেশবাদী এটার বিপক্ষে যাচ্ছে, আপনার মতামত কি?
এখানে খুব সুনিপুণভাবে আপনাকে বক্তব্য দিতে হবে। আপনি গভর্নমেন্ট জব করতে আসছেন, গভর্নমেন্টের কাজকে আপনাকে সাপোর্ট করতে হবে। সেটা ইথিক্যালি হোক, নন ইথিক্যালি, আপনার কাছে ইথিক্যাল মনে হচ্ছে না, কিন্তু সেখানে সাপোর্ট করার মতো কারণ থাকতে পারে। আপনি সেভাবে অ্যান্সার দিবেন। নেগেটিভলি না দেওয়াই ভালো। আমি বলবো নিউট্রালও থাকার দরকার নেই, হালকা পজিটিভলি আপনারা অ্যান্সার দিবেন। নিউক্লিয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে, এই প্ল্যান্টটা আমাদের হচ্ছে, এটাকে আপনি সমর্থন করেন কিনা, কারণ এখানে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এগুলো নিয়ে আপনি কোশ্চেন করতে পারে। আপনি আগের থেকেই কি অ্যান্সার দিবেন সেটা বাসায় অ্যানালাইসিস করবেন, বাসায় তৈরি করে যাবেন। কোল প্ল্যান্ট নিয়ে করতে পারে, যে পরিবেশ দূষণের জন্য তো কোল প্ল্যান্ট খুবই খারাপ, কোল প্ল্যান্ট বাংলাদেশে হচ্ছে, আপনি এটা নিয়ে মতামত কি। অটোমেশন নিয়ে করতে হবে। আমরা জানি 4th জেনারেশন যে রেভলিউশন আসতেছে, তারপর এআই আসছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলতেছি। অটোমেশন হলে আমাদের দেশের সমস্যা কি? কারণ আমাদের দেশের সমস্যা হলো লোকবল কমে যাবে, কিন্তু আমাদের এত জনবল, অটোমেশনটা আসলে কি সমস্যা, আবার সুবিধা কি অসুবিধা কি জানবেন। গ্রিড সিকিউরিটি, আমাদের এত হাজার হাজার মেগাওয়াট হচ্ছে, এটা সিকিউরিটি কি আমরা দিতে পারছি, সেটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করবে। স্কিল লেবারের কথা জিজ্ঞেস করতে পারে আপনাকে, যে আমাদের কি স্কিল লেবার আছে কিনা, রিসোর্স আছে কিনা। এডুকেশনাল কোয়ালিটি নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে, যে প্রাইভেট পাবলিক নিয়ে এত গ্যাঞ্জাম হচ্ছে, আপনার একটা মতবাদ কি, ফিউচার প্ল্যান কি, আপনার ফিউচার প্ল্যান কি। আপনি বললেন বাইরে চলে যাবেন, তাহলে এই কথা বললে তো আপনি শেষ। আপনি বাইরে যাবেন, এখানে আসছেন কেন পরীক্ষা দিতে, আপনি বাইরে যাবেন কি যাবেন না এটা আপনার বলার দরকার নেই। আপনার এখন ফিউচার প্ল্যান, আপনি যেই জবটা ভাইবা দিতে আসছেন সেটাই পার্টিসিপেট করে সেই জবটাকে নেওয়া। আর আপনার কোনো টেনশন নাই, সব জবেই এখন গভর্নমেন্ট জবে আপনি এখন স্টাডি লিভ পাবেন। আপনি কেন এই জবে আসছেন সেই কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে। চাইনিজ ইনভেস্টমেন্ট নিয়ে জিজ্ঞেস করতে পারে, বাংলাদেশে যে এই যে চাইনিজরা একটা ইনভেস্টমেন্ট করতেছে, হয়তো হাই সুদে দিচ্ছে, আপনি এটা কি সাপোর্ট করেন কিনা। ভ্যাকসিন পলিটিক্স নিয়ে বলতে পারে, যেহেতু আমরা ভ্যাকসিন নিয়ে দেখতেছি যে একজন এক এক দেশে একই রকম ভাবে ভ্যাকসিন পাচ্ছে। আফগানিস্তান ইস্যু নিয়ে বলতে পারে, মেট্রো রেল নিয়ে বলতে পারে, পদ্মা ব্রিজ নিয়ে, মানে কারেন্ট ইস্যু নিয়ে আপনারা জানবেন। এটা কেন জিজ্ঞেস করে, এটা নিয়ে দেখে যে আপনি কারেন্ট সিচুয়েশন নিয়ে, দেশ নিয়ে, বাইরের বিশ্ব নিয়ে কতটা চিন্তিত, কতটা ভাবেন বা কতটা খবর রাখেন। এটাও কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল প্রকাশ করে। এখন আমি চলে যাব টোটালি টেকনিক্যাল। এতক্ষণ আপনাদের সাথে নন টেকনিক্যাল আলোচনা করেছি। টেকনিক্যাল একটা জিনিস করতে রাখবেন, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন, আপনাকে ট্রান্সফরমার নিয়ে কোশ্চেন করবেই। ট্রান্সফরমার নিয়ে কোশ্চেন করলে আজকের থেকেই শিখে ফেলেন আপনি কিভাবে 1-2 লাইনে শেখাবেন ট্রান্সফরমারের প্রিন্সিপালটা, ট্রান্সফরমার কিভাবে কাজ করে, কোন লয়ে কাজ করে, এটা খুব ভালো করে জানবেন। ট্রান্সফরমারের কনস্ট্রাকশনটা খুব ভালো করে জানবেন। কোর কি জিনিস, উইন্ডিং কি জিনিস, কোরে কেন ল্যামিনেশন থাকে, উইন্ডিং এর কুলিংটা কিভাবে হয়, তারপর ডিসি এসি, যদি আপনি ট্রান্সফরমার এসিতে চলে, যদি ডিসিতে চালান তাহলে কি হইতে পারে, ট্রান্সফরমারে কি কি প্রোটেকশন থাকে, ট্রান্সফরমার প্রোটেকশনের মধ্যে ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা কি, সেটা খুব অনেক জিজ্ঞেস করে। প্রত্যেক ভাইভাতে ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা কি জিজ্ঞেস করে, এবং এটা পরীক্ষাতেও আসে। ট্রান্সফরমারে কি কি লস হয় সেটা আপনাকে জিজ্ঞেস করবে, প্রাইভেট হোক পাবলিক হোক, সব জায়গার ভাইভাতে। ট্রান্সফরমারের পার্সেন্টেজ ইম্পিডেন্স কি জিজ্ঞেস করবে, ট্রান্সফরমার প্যারালাল অপারেশনের কন্ডিশনগুলো কি জিজ্ঞেস করবে, কারেন্ট ট্রান্সফরমার মানে সিটি, পোটেনশিয়াল ট্রান্সফরমার মানে পিটি, এগুলো আপনি চিনেন কিনা, এগুলোর কাজ কি। তারপর 5P20 এই সংকেতটা মানে আপনি কি বুঝেন, 0.1 ক্লাস মানে আপনি কি বুঝেন, এগুলো আপনারা জেনে নেবেন। আমি স্লাইডগুলো দিয়ে দিব। ট্যাপ চেঞ্জার কি জিনিস আপনি দেখেছেন কিনা, জানেন কিনা, কনজারভেটর কি, সিলিকা জেল কি, ট্রান্সফরমারের বুগলস রিলে কি, অন অ্যান্ড কি, অন অফ কি, এটা একটা কুলিং সিস্টেম, ইফিসিয়েন্সি কিরকম ট্রান্সফরমার, এটা অনেক জিজ্ঞেস করে। ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি সবসময় মনে রাখবেন, ট্রান্সফরমার একটা স্ট্যাটিক ডিভাইস, এটা লস খুবই কম, 1 থেকে 2% ম্যাক্সিমাম। তার মানে আমরা 98% ইফিসিয়েন্সি থেকে 99% ইফিসিয়েন্সি থাকে পাওয়ার ট্রান্সফরমার। তবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে আমরা অনেক ম্যাথ করেছি, ডে অনুযায়ী এটার এফিসিয়েন্সি ভ্যারি করে। তারপর হলো DY11, যেটা আমরা ভেক্টর গ্রুপ, এটা মানে কি, এটা অনেক পরীক্ষায় আছে, জিজ্ঞেস করে। ট্রান্সফরমার আপনি কি কি টেস্ট করতে পারবেন, আপনাকে বলা হইলো যে আপনি একটা ট্রান্সফরমার কি প্রপার রেটিং আছে কিনা, শর্টকাট কোনো মেথড আছে কিনা, ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট আপনি করতে পারেন। সেটা কিভাবে করে সেটা আপনি অবশ্যই জানবেন। আইপি, ইনগ্রেস প্রোটেকশন, আমরা আইফোন কিনি, দামি মোবাইল, ফ্ল্যাগশিপের মোবাইলগুলো কিনি, ওইখানে কিন্তু আইপি লেখা থাকে, IP54 মানে ইনগ্রেস প্রোটেকশন, ধুলা বালি পানি থেকে কিরকম প্রোটেকশন দেয়, এই জিনিসটা আপনি টোটাল জিনিসটা জানবেন। 20/30 MVA একটা ট্রান্সফরমার গায়ে লেখা থাকে, এটা মানে কি, দুইটা রেটিং কেন, এটা মাথায় রাখবেন। একটা রেটিং হলো নর্মাল অপারেশনে, আরেকটা রেটিং হলো কুলিং অপারেশনে। আপনার যখন ট্রান্সফরমার গরম হয়ে যাবে তখন কুলিং ফ্যান চালু হয়ে যাবে, কুলিং ফ্যান যখন চালু হবে তখন আপনি 30 MVA পর্যন্ত পাওয়ার দিতে পারবেন। তারপর চলে আসবে আপনাকে জেনারেটর নিয়ে কোশ্চেন করবে, এটা কনফার্ম থাকেন। আপনি যেহেতু টেকনিক্যাল লেখাপড়া করেছেন, জেনারেটরের প্রিন্সিপাল ল, ট্রান্সফরমারটা এটা শিখে যাবেন। জেনারেটর কোন প্রিন্সিপালে চলে এটা জানবেন, কোর কি জিনিস, রোটর কি জিনিস, জেনারেটর প্রোটেকশনগুলো কি কি এটা জানবেন।
জেনারেটর এক্সাইটেশন নিয়ে অনেক অনেক কোশ্চেন করে। এক্সাইটেশনের ডায়াগ্রামটা চ্যাপম্যানের বই খুব সুন্দর করে দেওয়া আছে। ব্রাশলেস এক্সাইটার যেটা সেটা আপনারা শিখবেন, সেটা ডায়াগ্রামটা আপনারা শিখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। এটা অনেক সময় ভাইবা বোর্ডে আঁকতেও দেয়। প্যারালাল অপারেশনটা দেখবেন, কুলিং সিস্টেমটা জানবেন, অল্টারনেটর এফিসিয়েন্সিটা জানবেন, জেনারেশন ভোল্টেজ কত হয়ে থাকে নরমালি জানবেন, আরপিএম বলতে কি বোঝায় সেটা জানবেন, রোটেশন পার মিনিট দিয়ে কি বোঝায়, যেটা পোল সংখ্যা বের করা যায়। আপনাকে হয়তো পোল সংখ্যা বলে দিতে পারে, ফ্রিকোয়েন্সি বলতে পারে, আপনাকে তখন এটা ম্যাথ করেছে আমাকে রোটেশনটা বের করতে হবে আর কি, এটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে। তারপর আপনাকে জিজ্ঞেস করবে সাবস্টেশন নিয়ে। এখন অনেকেই বলতে পারে ভাইয়া এত এত টেকনিক্যাল জিনিস, এগুলা কিন্তু আপনাকে সব পড়াইছে, ট্রান্সফরমার বলেন, অল্টারনেটর বলেন, এগুলো আপনাকে সব পড়ানো হয়েছে। এখন বলতে আমি সাবস্টেশনে আসছি, তখন আপনি বলতে পারেন ভাইয়া সাবস্টেশন তো এত কিছু করিনি। এটা বলে লাভ নাই, এগুলো বেসিক। ট্রিপল ইঞ্জিনিয়ার মানে আপনাকে এগুলো জানতে হবে। এগুলো জানেন না মানে আপনার ইউনিভার্সিটি আপনাকে পড়ায় নাই, এটা আপনার ব্যর্থতা বা আপনার ইউনিভার্সিটির ল্যাগিংস। প্রথমেই জিজ্ঞেস করবে একটা সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেটাকে সংক্ষেপে এসএলডি বলে। কি কি একটা বলতে পারে যে 33/11 কেবি একটা ট্রান্সফরমার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এঁকে দেখান তো। অনেক প্রাইভেট এনার্জি প্যাকে জব দিতে যাবেন, এটা আঁকতে দিবে আপনাকে। রিভেরিতে যাবেন, আপনাকে আঁকতে দিবে এসএলডি। আঁকেন তো একটা 33/11 কেবি সাবস্টেশন। সাবস্টেশন আঁকতে গেলেই কিন্তু আপনার ব্রেকার দেখাইতে হবে, সিটি দেখাইতে হবে, পিটি দেখাইতে হবে। আপনি যেটা করবেন, যে কোনো একটা অনলাইনে গিয়ে বা আপনার বইয়ে দেখে, মেথড বইতে আছে, একটা সাবস্টেশনের ডিজাইন ভালো করে রপ্ত করে ফেলুন। তবে ইনভার্টার রেকটিফায়ার এটা সাবস্টেশনে থাকে, এটার কাজটা কি, কেন থাকে এটা জানবেন। আরটিইউ এটা নরমালি পাওয়ার স্টেশনে থাকে, রিমোট টার্মিনাল ইউনিট। এটা আসলে পিজিসিবি ইউজ করে, এটা রিমোটলি অপারেশন করা যায়, পাওয়ার স্টেশনটাকে দেখা যায়, পাওয়ার স্টেশনের রিয়েল টাইম ডাটা দেখা যায়। তারপর এই যে এখানে টাচ পোটেনশিয়াল, স্টেপ পোটেনশিয়াল, এটা অনেকবার কোশ্চেন জিজ্ঞেস করে। এটা প্রাইভেট অর্গানাইজেশনে সবচেয়ে বেশি জিজ্ঞেস করে, টাচ পোটেনশিয়াল, স্টেপ পোটেনশিয়াল। আমরা যে লেখা থাকে না বিপজ্জনক সাবস্টেশন ইয়ার্ডে, এটার কারণই এটা। আপনি এখানে যে হাঁটবেন, আপনার দুই পায়ের মাঝখানে যদি রেজিস্ট্যান্স কম হয়, তখন দেখা যাবে যে ওই আর্থিং এর মধ্যে দিয়ে শর্ট সার্কিট না যেয়ে আপনার বডির মধ্যে দিয়ে যাবে। এটাকে স্টেপ পোটেনশিয়াল বলে। টাচ পোটেনশিয়ালও সেম। আপনি যদি ট্রান্সফরমারের বডি ধরেন বা কোনো বেস ধরেন, আপনারা একটা ডিটেলস নেটে পাবেন, পড়ে নেবেন দয়া করে। আপনাকে গ্রাউন্ডিংটা খুব ভালো করে জানতে হবে। গ্রাউন্ডিংটা কিন্তু নিজের বাসা করতে গেলেও লাগে। গ্রাউন্ডিংটা কিভাবে করে, কি কি ইউজ করে, গ্রাউন্ডিং এর রেজিস্ট্যান্স কিভাবে মাপে, সেটাকে আপনার জানতে হবে। একটা সাব স্টেশনে মিনিমাম এর রেজিস্ট্যান্স কত থাকতে হয়, নরমালি 1 ওহম থাকতে হয়, এটা মাথায় রাখবেন। এটাকে আপনি প্রায় জিজ্ঞেস করবেন ইন্টারভিউ বোর্ডে, তখন আপনাকে এটা উত্তর দিতে হবে। কোন রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, তখন আপনাকে কিছু অয়েল ট্রিটমেন্ট সয়েল ট্রিটমেন্ট করতে হয় লবণ দিয়ে, সেটা করতে হবে। এগুলো আপনি জেনে নেবেন। আরো অনেক কিছু ইকুইপমেন্ট পাওয়া যায়। ব্যাটারি টাইপ, স্টোন, এই যে পাথর কেন দেওয়া হয় সাব স্টেশনে, ব্যাটারি কি টাইপ ব্যাটারি ইউজ করা হয়, 2 ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়, মানে অবশ্যই মাথায় রাখবেন কেন ব্যাটারি ইউজ করা হয়। ডিসি ভোল্টেজের জন্য 110 ভোল্ট ডিসি ইউজ করা হয়, যেটা রিলেতে অপারেশনের জন্য ইউজ করা হয়, কারণ আপনার এসি কারেন্ট যা না থাকলেও যাতে ডিসি দিয়ে রিলে অপারেট করা যায়, সেই জন্য এই ডিসি ভোল্টেজটা থাকে। পিএলসি নিয়ে জিজ্ঞেস করবে, কারণ প্রোগ্রামার সেটা রিমোট মনিটরিং এর জন্য পিএলসি কন্ট্রোল সিস্টেমটা ইউজ করা হয়। এছাড়া ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম, এগুলো নিয়ে বেসিক আইডিয়া জেনে যাবেন, যাতে আপনাকে জিজ্ঞেস করলে আপনি ইজিলি অ্যান্সার দিতে পারেন। নর্মাল একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ক্যাপাসিটর কি জিনিস, ইন্ডাক্টর কি জিনিস, সেটা আপনাকে জানতে হবে। ক্যাপাসিটর কাজ কি, ইন্ডাক্টরের কাজ কি, এটা কিন্তু খুবই বেসিক কোশ্চেন। না পারলে কিন্তু আপনার ট্রিপল ইকুয়েশন নিয়ে মশকরা করবে তারা। ফিউজ কি জিনিস আপনি জানতে হবে। এছাড়া ব্রেকার, আইসোলেটর, রিলে, লাইটিং অ্যারেস্টার, এগুলো নিয়ে বেসিক জানবেন। লাইটিং অ্যারেস্টার কিভাবে কাজ করে এগুলো জানবেন, অবশ্যই জানবেন। আপনি পাওয়ারে মেজর না, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা সবাইকে জানতে হবে। এটা বেসিক, এটা সব পাবলিক ইউনিভার্সিটিতে, আসানুল্লাহতে, এবিতে পড়ায় কিনা জানি না, সবাইকে এগুলো পড়ানো হয়। এর থেকে ডিপলি পড়তে হলে আপনাকে তখন পাওয়ারে কিছু এক্সট্রা করতে হবে, বাট এই বেসিক গুলা সব জায়গায় পড়ানো হয়। তারপরে আপনি ইন্টারভিউতে গেলে, আপনার ম্যাক্সিমাম ইন্টারভিউতে গেলে গ্যাস টারবাইন নিয়ে জিজ্ঞেস করে, স্টিম টারবাইন নিয়ে জিজ্ঞেস করে। কারণ যারা ভাইবা বোর্ডে টেকনিক্যাল পার্সন থাকে, তারা সবাই জেনারেশনে কাজ করে আসে, তারা এই জায়গাটায় যেহেতু জানে, অনেক কিছু জিজ্ঞেস করে। কম্বাইন্ড সাইকেল কি জিনিস জানবেন, থার্মোডাইনামিক্স ল জানবেন, এটা মেকানিক্যাল পার্ট হলেও আপনাকে জানতে হবে, কারণ অনেক সময় এমআইএসটিতে পরীক্ষাতে হয়, এমআইএসটিতে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের একই কোশ্চেন হয়। আমি অনেক জায়গায় মেকানিক্যালের পরীক্ষা দিয়েছি, এবং মেকানিক্যাল অনেক কিছু জানতে হয়। আপনি ছোটবেলায় অটো সাইকেল পড়েছেন, যেটাকে আমরা অটো চক্র বলতাম, ইঞ্জিনের 4টা যে স্টেপ আছে, সেটাও আপনাকে জানতে হবে। আমাকেও একবার ভাইভাতে জিজ্ঞেস করেছিল, এটাই পাওয়ার প্ল্যান্টটার নামটা ছিল ঠিক মনে নেই এই মুহূর্তে, পাওয়ার প্ল্যান্ট আমাকে অটো চক্রটা জিজ্ঞেস করেছিল। তারপর র্যাঙ্কিন সাইকেল, ব্রেটন সাইকেল কি জিনিস
সেটা জানতে হবে। সুপার হিটার, বয়লার, কুলিং টাওয়ার, ইকোনমাইজার, এই আইটেমগুলো খুবই নমুনা একটা আইটেম সবার চোখে। এখন যে কোনো একজন 5 বছরের এক্সপিরিয়েন্স বা 2 বছর এক্সপিরিয়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে সেই টপিকগুলো না জানলেও এই নামগুলো শুনেছে। তো আপনাদের আমি শোনায় দিলাম, আপনারা সময় পেলে এগুলো জানবেন। তারপর পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি কি জিনিস সেই নিয়ে কোশ্চেন করে, কি কি ফল্ট হয় পাওয়ার সিস্টেমে বা লাইনে সেগুলো জিজ্ঞেস করে, সলিনয়েড ভালভ কি জিজ্ঞেস করে, ট্রান্সমিশন লাইনে যে স্যাগ হয় সেই জিনিসটা কি সেটা জিজ্ঞেস করে, স্যাগটা কেন হয়, কি পরিমাণ রাখতে হবে, স্যাগের ম্যাথও আমাদের করানো হয়, ক্যাথোড প্রোটেকশন কি, ওমস ল জিজ্ঞেস করে। এটা সব মাথায় রাখবেন। অনেক জায়গায় মানে জাস্ট একটু টোকা মারার জন্য চেষ্টা করে যে ওমস ল বলেন, সবাই বলে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর বললে আপনি সেখানেই ফেইল। এটা বলা যাবে না। আপনার স্পেসিফিক যে অ্যান্সারটা আছে, যে টেম্পারেচারের ইস্যু আছে, সেগুলো আপনাকে স্পেসিফিক ভাবে বলে ওমসের লটা ডিসক্রাইব করতে হবে। কার্শফস ল শিখতে হবে। এগুলো খুব বেসিক কোশ্চেন, এগুলোকে আপনাকে প্রায় জিজ্ঞেস করবে। এছাড়াও আরো অনেক কিছু আছে। আমি অনেকগুলা 25টার মতো কোশ্চেন অ্যানালাইসিস করেছি, মানে রিয়েল ভাইবা। এছাড়া আমার কিছু এক্সপিরিয়েন্স থেকে আমি এই টার্মগুলো এখানে এনেছি। এর আগে যেগুলা বলেছি, তারপরে যা বলতেছি, এগুলা যদি কেউ ভালো করে জানে, আমি আশা করি যে 70 থেকে 80% ভাইভাতে কমন পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি না, ওয়ারেন্টি দিচ্ছি, যেটা নর্মালি একটা টেকনিক্যাল কথা। ভোল্টেজ রেগুলেশন জিজ্ঞেস করবে, ফ্যারাডে ইফেক্ট খুব ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে, যে সেন্ডিং ইন্ডের ভোল্টেজটা রিসিভিং ইন্ডের ভোল্টেজটা সেন্ডিং ইন্ডের ভোল্টেজে বেশি হয়। আমি আমার বাসার থেকে যে ভোল্টেজটা আপনাদের বাসায় পাঠাচ্ছি, আমি এখানে 10 ভোল্ট পাঠাচ্ছি, আপনি পাচ্ছেন 15 ভোল্ট, কেন পাচ্ছেন? এটাই ফ্যারাডে ইফেক্ট। স্কিন ইফেক্ট খুবই ভালো, যে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। করোনা ইফেক্ট, এটা করোনা ভাইরাস না, এটা করোনা ইফেক্ট। এটা আপনাকে জানতে হবে। বৃষ্টির দিনে এটা প্রায়ই দেখা যায়। এটা খুবই কোশ্চেন, আমি এই কোশ্চেনে ফেস করেছি। টিউবলাইটে ফ্লিক করে কেন? এখন তো টিউবলাইট ফ্লিক করে না, আগে ফ্লিক করতো। কেন ফ্লিক করে? এটা খুব একটা সুন্দর মেকানিজম আছে, এটা জেনে নেবেন। ফ্যানের ক্যাপাসিটর কেন ইউজ করা হয়? এটা খুবই কমন কোশ্চেন জিজ্ঞেস করে। 60 ইয়ার্স 50 ইয়ার্স এর মধ্যে পার্থক্য কি? একটা ইকুইপমেন্ট 60 ইয়ার্স থেকে 50 ইয়ার্স বা 50 ইয়ার্স থেকে 60 ইয়ার্স নিয়ে গেলে কি হবে? আপনাকে সহজ কোশ্চেন জিজ্ঞেস করে, আমি একটা মোটর নিয়ে এসেছি আমেরিকা থেকে, 60 ইয়ার্স বাংলাদেশে চালাবো, 50 ইয়ার্সে কোনো সমস্যা হবে? আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি অ্যান্সার দিতে হবে। অপটিক্যাল ফাইবার নিয়ে জিজ্ঞেস করবে, অপটিক্যাল ফাইবার কি জিনিস। এসিআর নিয়ে জিজ্ঞেস করবে, ডিসি মোটর স্টার্টিং এর মেকানিজমগুলো জানতে চাবে। সিনক্রোনাস মোটর ভার্সেস ইন্ডাকশন মোটর কি জিনিস সেটা জানতে চাবে। প্লাস প্রোটেকশন, অবশ্যই এটা প্রোটেকশন কি কি জানবেন। আপনি ধরেন এসি রুমে বসে পরীক্ষা দিচ্ছেন, হঠাৎ করে আপনাকে ইন্টারভিউ বোর্ড থেকে বলবে আপনার মাথার উপর যে এসিটা এটা কত টন বলেন, আপনি বললেন 1.5 টন। 1.5 টন মানে কি? 1.5 টন মানে হলো ধরেন 18,000 বিটিইউ। আমরা জানি 12,000 বিটিইউতে 1 টন। তখন 18,000 বিটিইউ মানে কি? ব্রিটিশ থার্মাল ইউনিট আপনাকে জানতে হবে। আপনার সবচেয়ে ভালো, আপনি যে রুমে থাকেন আজকেই দেখেন এই রুমে কি কি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, সবগুলো সম্বন্ধে বেসিকটা জেনে ফেলেন। এগুলো কিন্তু যে কোনো ভাইবা জিজ্ঞেস করে, যারা একটু ইন্টেলেকচুয়াল টাইপের ভাইবা বোর্ডে থাকে। ভাইবা বোর্ডে কিন্তু খুব স্মার্ট পিপল থাকে, আমি আবার বলতেছি, এরা কিন্তু আপনাকে এমন সব কোশ্চেন করবে যেটা আপনি হয়তো কোনোদিন কল্পনাতেও আনেন নাই। যেমন আমি একটা আমার কলিগকে জিজ্ঞেস করেছিল হাইট কত, সে বলছিল 5 ফিট 8। কত সেন্টিমিটার বলো, ওজন কত, 60 কেজি, মিলিগ্রামে বলো। এই যে তাকে মানে একটা একটা অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়া। এগুলো কিন্তু আপনি ফেস করতে হবে। এগুলো আপনাকে কোশ্চেন করে আপনাকে অপ্রস্তুত করবে, তখন আপনি সেটা কিভাবে রিকভারি করেন সেটাও জানবেন। আর অবশ্যই ইংলিশ বাংলার ব্যাপারে খুব 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 কেয়ারফুল থাকবেন। আপনাকে যদি ইংলিশে কোশ্চেন করা হয় তখনই শুধু ইংলিশে কোশ্চেনের অ্যান্সার দিবেন, আর যদি বাংলায় কোশ্চেন করা হয় সুন্দর প্রমিত বাংলায় অ্যান্সার দিবেন। আপনি যদি বাংলার কোশ্চেন স্মার্টলি ইংলিশে দেওয়ার চেষ্টা করেন, তারা কিন্তু আপনাকে বোল্ড করবে। তখন এমনও হতে পারে আপনাকে বলে আপনার ইংলিশে প্রোনাউন্সিয়েশন তো হচ্ছে না, আপনি যে ইংলিশ বলতেছেন। এগুলো কিন্তু আমার কলিগকে অনেককে বলেছে। এই জন্য আপনাকে বলতেছি, আমি আজকে যে কয়টা কথা বলতেছি একটাও কিন্তু আমার ধারণা থেকে বলতেছি না, রিয়েল লাইফ থেকে বলতেছি। যেটা পারেন সেটাই করবেন, যেটা পারেন না সেটা করার দরকার নেই। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার নিয়ে কোশ্চেন করতে পারে, ব্যাক ইএমএফ কি জিনিস সেটা জিজ্ঞেস করতে পারে, নিউটনস ল জিজ্ঞেস করবে, 3টা ল আছে জিজ্ঞেস করতে পারে, খুবই বেসিক ফিজিক্সের কোশ্চেন। এটা সবাই অনেকে জিজ্ঞেস করে। সুপার কন্ডাক্টর কি জিনিস, এসিআর কি জিনিস। আরবিতে পরীক্ষা দিতে গেলে আপনাকে জিজ্ঞেস করবে এসিআর কি জিনিস চিনেন কিনা, ব্রেকার নিয়ে জিজ্ঞেস করবে, এমসিবি কি, এমসিসিবি কি, ব্রেকার নিয়ে জিজ্ঞেস করবে। তারপর আপনাকে নর্মাল অনেক জায়গায় জিজ্ঞেস করে যে সিএনজি কি জিনিস বলেন তো, সিএনজি ফুল অ্যাপ্রিভিয়েশন কি, এলপিজি কি, এলএনজি কি, এইচএফও কি জিজ্ঞেস করে। সোলার সেল নিয়ে জিজ্ঞেস করতে পারে, আপনাকে সোলার কোম্পানিতে গেলেন যেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি, বাংলাদেশের এটা স্কোপটা কি, বাংলাদেশের সোলার নিয়ে কি কাজ হচ্ছে, আপনার সোলার এফিসিয়েন্সি নিয়ে আপনার মতবাদটা কি, ট্রান্সপোজিশন।
এরপর আসে ট্রান্সপোজিশন, এটা ট্রান্সমিশন লাইন ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, এটা তো রিটেনেও আসে, ভাইভাতে অনেক জিজ্ঞেস করে। হাই ভোল্টেজ ট্রান্সমিশন কেন করা হয়, আমরা সবাই জানি লস কমানোর জন্য। এই কোশ্চেনটা অনেক 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 জিজ্ঞেস করা হয়। তো আমি মনে হয় অনেক কিছু কভার করে ফেলছি নাফি, অনেক দ্রুত চলে গিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে 1 ঘন্টায় কভার করা কঠিন। আমি মনে হয় 1 ঘন্টা নেই। থ্যাংক ইউ সবাইকে। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি চেষ্টা করেছি একটা গাইডলাইন দেওয়ার। আরো ডিটেইলস জানার জন্য আমাকে পার্সোনাল যোগাযোগ করার জন্য বলতেছি। আর কেউ যদি টেকনিক্যাল ভাইবা নিয়ে আমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়, আমি আরো বিস্তারিত সলিউশন সহ আলোচনা করব। নাফি, আমি থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে যদি বলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমি কোয়েশ্চেন করার জন্য অনুরোধ করব সবাইকে, আর যারা আপনারা চ্যাট বক্সেও কোয়েশ্চেন করতে পারেন যদি কেউ চায়। জি রবিউল ভাই, আসসালামু আলাইকুম। জি, ট্রিপলি গভর্নমেন্ট জবের জন্য মিনিমাম সিজিপিএ কত লাগে রিকোয়ারমেন্ট? আচ্ছা, এই কোশ্চেনটা নামটা কি ভাইয়া? একেএম শাখাওয়াত হোসেন। আচ্ছা, একেএম শাখা হোসেন। নর্মালি বাংলাদেশে এখন যে সিজিপিএ এর অনেক হাই, মানে এত ভালো ভালো সিজিপিএ স্টুডেন্ট বেরোচ্ছে, আর এখন দেখা যাচ্ছে যে একটা ইউনিভার্সিটি থেকে 200-300 ট্রিপল গ্রাজুয়েট বের হয়। তো বুয়েটটা এত অ্যাকোমোডেট করতে পারে না। আসলে এত স্টুডেন্ট আসলে পরীক্ষা দিতে গেলে বুয়েটে জায়গা হবে না। বুয়েট কি এখন সব অর্গানাইজেশন 3 করে দিচ্ছে, ম্যাক্সিমাম অর্গানাইজেশন। আমি যদি বলি না 80 থেকে 90% অর্গানাইজেশন মিনিমাম 3 বলে দিয়েছে, যেটা আগে 2.5 ছিল। তবে এখনো 2.5 এর অনেক জায়গায় অনেক স্কোপ আছে। তবে যারা এখনো 3 উঠাতে পারো নাই, তাদেরকে বলবো একটু রিটেক হলেও 3 উঠাও, নাহলে অনেক স্কোপ কিন্তু বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ। জি ভাই, সেকেন্ড কোশ্চেন, কি বলে, আমি শুনছি যে ইঞ্জিনিয়ারিং আছে আর্মিতে, তো আর্মিতে ট্রিপল ইঞ্জিনিয়ারিং কিভাবে জয়েন করা যায়? রিকোয়ারমেন্ট এটা রিকোয়ারমেন্ট হলো বডি ফিটনেসটা থাকতে হবে। ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে, হাইট, ওয়েট, সেগুলো একটু প্যারামিটার আছে, চোখের কিছু ব্যাপার আছে, মেডিকেলের ইস্যু। আর ওদের রিটেন টেস্টটা হয়, ওদের সিগন্যালিং করে নর্মাল বেশি নেওয়া হয়, এটা হচ্ছে সিভিলে নেওয়া হয়। ওরা অনেক কাজ করতেছে, তো এটা সার্কুলার হবে, পরীক্ষা দিতে হবে, ওরা নিজেরাই পরীক্ষা নেয়। এবং এই যে আমি যে আলোচনা করেছি, কেউ যদি এখানে প্রিপারেশন নেয়, সেখানে ফুল অ্যান্সার করে আসতে পারবে, কোনো সমস্যা নেই। শর্ট সার্ভিস যেটা বলে ইঞ্জিনিয়ারিং, শর্ট কোর্স যেটাকে বলে, হ্যাঁ সেটা বোধহয় 6 মাস। সেটা ডিরেক্ট বোধহয় ইয়াতে যায়, ক্যাপ্টেন নাকি? হ্যাঁ 6 মাস ট্রেনিং করে। জি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে। হ্যাঁ, আমার পরিচিত অনেকে গিয়েছে। যদি কখনো পরীক্ষা দেওয়ার স্কোপ আসে, আমার সাথে যোগাযোগ করলে আমি তার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ করে দিব। জি, আমার ইচ্ছা আছে, তো আমি যে ভবিষ্যতে যোগাযোগ করবো না। আচ্ছা, শুধু কিন্তু আমি আবারও বলতেছি, প্ল্যান এ বি সি রাখতে হবে, একটা দিকে থাকলে কিন্তু হবে না। যে জায়গায় থাকলে সেটাই যে হবে সেটা কিন্তু গ্যারান্টি নাই। জি, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো? আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফেসবুক আইডি আছে, আমার মেইল আর ফোন নাম্বার আমি নাফিকে দিয়ে দিব, নাফির কাছে আছে। নাফি যদি পারো সবাইকে মেইলে শেয়ার করে দিব। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। যেটা বলতেছিলেন যে ভাই থিসিসের ব্যাপারে কোশ্চেন করতে পারে, এখন কি ভাই মানে পাওয়ার সেক্টর যদি জব করতে চাই, আমার কি থিসিসটা ম্যান্ডেটরি কিনা, বা থিসিস করলে কি রকম সেক্টরে করলে আমার অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ পাবো? থিসিস আমি যে সেক্টরই করি কোনো প্রবলেম নেই। থিসিস আর পাওয়ার সেক্টর এটা ভুলে যেতে হবে। আমি যখন যাব, আমি একটা ক্যান্ডিডেট যখন রিটেন টেস্ট অ্যালাউ হয়ে যাব, আমি কিন্তু একটা ফিল্টার হয়ে এসেছি, আমি রিটেন টেস্ট অ্যালাউ হয়েছি, তার মানে আমি অনেক কিছু জানি। থিসিসটা কেন জিজ্ঞেস করে? কারণ জিজ্ঞেস করা তো কিছু নাই আসলে। আমি যদি এক্সপিরিয়েন্স হতাম, তাহলে আমাকে হয়তো সেই এক্সপিরিয়েন্স আসলে জিজ্ঞেস করতে হয়। থিসিসটা নিয়ে কি জিজ্ঞেস করে আমি বলি স্পেসিফিক ভাবে, বললো তোমার থিসিসের কি আছে, আপনার কি থিসিসের পাবলিকেশন আছে? যদি বলে হ্যাঁ আছে, তখন ডিরেক্ট জিজ্ঞেস করবো এখানে কি আপনার পার্টিসিপেশন আছে, নাকি আপনি জাস্ট একটা শোম্যান হিসেবে আছে? আপনার নামটা কি প্রথমে না লাস্টে, এবং কোথায় পাবলিক হয়েছে বা পাবলিকেশন হয়েছে, আমি কি বুঝাতে পেরেছি? আর যদি মনে করেন যে কোনো টপিক হতে পারে, বুয়েটের টিচাররা কিন্তু সে যে পাওয়ার রিলেটেড কোশ্চেন করবে তা না, আপনাকে কমিউনিকেশন নিয়ে কোশ্চেন করতে পারে। আপনি যেটা নিয়ে থিসিস করেছেন সে ওখানে অনেক জানে, আপনাকে জিজ্ঞেস করতেই পারে কি কাজ করেছেন, আপনি থিসিসটা এর জন্য ভালো করে জেনে যাবেন, অবশ্যই জেনে যাবেন, কারণ থিসিস নিয়ে কোনো কোশ্চেন করবে। ভাই যদি থিসিস না থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই নাকি ভাই? থিসিস ছাড়া কি গ্রাজুয়েশন হয়? প্রজেক্ট করতে হয়। না ভাই, আমাদের এই রিসেন্টলি হচ্ছে কি একটু ট্রিপলিতে চেঞ্জ হয়েছে আর কি, যে এখন থিসিস করাটা ম্যান্ডেটরি না আর কি, যতটুকু জানি। তো প্রজেক্ট করতে হয়। জি ভাইয়া, প্রজেক্ট ওই একই কথাই তো, প্রজেক্ট থিসিস যাই আমি একটা কিছু করেছি তাই না, জি ভাই। ওটা তো আমাদের জিজ্ঞেস করবে যে আপনি কি করেছেন থিসিস, তখন বলবেন স্যার আমি এই উপরে প্রজেক্ট করেছি, শেষ, কোনো সমস্যা নেই। এবং এটা জিজ্ঞেস করবেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞেস করে। জি ভাই, আমি বলি ভাই। হ্যাঁ জি বলেন ভাই। আচ্ছা, অনেকে একটা মানে কনফিউজ থাকে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, যে তারা কি দেশে ট্রিপলি জব করবে না বিদেশে। এখন কোনটা ভালো আসলে, বিদেশে ট্রিপলি জব নাকি দেশে, মানে আচ্ছা, পাবলিক প্রাইভেট?
আমি একটা পাবলিক প্রাইভেট বলবো না, আমি সবাইকে একই কাতারে ধরি আর কি, আমার জেনারেল কারণে। কারণ প্রাইভেটটা আসলে পিছিয়ে গেছে কিছু ভুল ধারণার কারণে। এই যে এর মধ্যে একটা যে বাইরে যাবো না ভিতরে, আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই। আগে বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে খুব কম স্টুডেন্ট পাবলিকের সেক্টর জব করতে আসতো। এখন যদি 30 জন এক জায়গায় রিক্রুটমেন্ট টেস্ট নেওয়া হয়, রিক্রুট করা হয়, তার মধ্যে 20 থেকে 22 জন থাকে ট্রিপলি গ্রাজুয়েট, সিজিপিও ভালো এবং হাই প্রোফাইল। তারা কেন আসতেছে? তারা অবশ্যই কিছু একটা আছে এখানে, না হলে তো আসতো না। আমার অ্যান্সারটা এইটাই, যে তারা অনেক ওয়াইজ ইন্টেলিজেন্ট, তারা এখানে আসে, এসে চাকরিটাকে পার্মানেন্ট করে, 1 বছর যেহেতু প্রভিশন থাকে পার্মানেন্ট করে তারা হায়ার স্টাডিজ করতে লিভ নিয়ে এমএস করতে চলে যায়। আর যেখানে এখানে একটা স্মার্ট একটা স্যালারি পাচ্ছে, একটা ভালো ফ্যাসিলিটিসও সে পাচ্ছে, সে এখানেই প্রেফার করে। যদি বাইরে গিয়ে সে সেটেল হতে পারে তখন সেই জবটা কুইট করে, নাহলে সেটা হ্যাঙ্গিং অবস্থায় জবটা রেখে যায়। বাইরে যদি সে সেটেল হতে না পারে তখন সে আবার ব্যাক করে জবে জয়েন করে। আমি বুঝাতে পেরেছি? জি, তার মানে আমাদের ট্রিপলির জব আসলে ভালো, মানে অনেক ভালো ফিচার অবশ্যই আছে ভালো, বাংলাদেশে। অবশ্যই। আমি 2025 পর্যন্ত অনেক স্কোপ আছে, 2025-এর পরে আস্তে আস্তে এটা টিকে পড়বে। প্রত্যেকটারই একটা প্রাইম আওয়ার যায়, এখন ট্রিপল ইঞ্জিনিয়ারদের প্রাইম আওয়ার যাচ্ছে। আমি কিন্তু কেউ যদি আমার কাছে আসে, আমি কিন্তু অসংখ্য জব দিতে পারবো, যে এখানে সার্কুলার হচ্ছে, রিক্রুটমেন্ট টেস্ট হচ্ছে, কিন্তু কেউই না রিক্রুটমেন্ট টেস্ট দিয়ে টিকতে চায় না। সবাই মনে করে কি আমি এমনি টিকে যাব, আমার সিভি দেখে, আমার চেহারা দেখে, মানে আমার ইউনিভার্সিটি দেখে ভর্তি করে দেবে। এটা কখনোই হয় না, এটা কোথাও হয় না। বিসিএস যে বলে মানুষ তো কঠিন, কেন বিসিএস পড়তে হয় না? একটা ভালো জব পেলে পড়তে হবে না? আমার টিকতে হবে না? জি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই সময়টা দিতে চায় না। আমি কিন্তু 2 বছর বলেছি, অনেক বলে 2 বছর। আমি এমন স্টুডেন্ট আমি দেখাতে পারবো 2 বছর তারা কোনো জব করে না, শুধু একটা ভালো জবের জন্য। একটা নরমাল জবের থেকে একটা ভালো জবের জন্য ওয়েট করা অনেক বেটার। ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য যদি জবের এক্সাম দিতে যাই, সেটা কি কোনো ডিফারেন্ট ক্যাটাগরি হবে, মানে অন্য আদার কিছু পড়তে হয়, মানে নিউক্লিয়ার না রিলেটেড না, বা অ্যাটমিক রিলেটেড কিছু কিছুই জানতে করা হবে? লাগবে না। ট্রিপলি গ্রাজুয়েশন, আমার ট্রিপলি গ্রাজুয়েশন থাকলে চলবে। 4 ইয়ার্স ট্রিপলি গ্রাজুয়েশন আর সিজিপিএ, আচ্ছা ভাই। কোনো সমস্যা নাই। এবং কোশ্চেন প্যাটার্ন আমি যেটা বলেছি এই প্যাটার্নেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পরীক্ষার মতো লাস্ট বার কোথায় হয়েছে? বুয়েটেই হয়েছে। তো বুয়েটে হলে একই রকম মানে ফর্মুলা থাকবে, নন টেকনিক্যাল, টেকনিক্যাল, এবং আমি যে বইয়ের লিস্ট দিয়েছি এবং যেভাবে পড়তে বলেছি সেভাবে পড়লেই কম পাওয়া যাবে। এবং সবাইকে মাথায় রাখতে হবে আমি একটা পরীক্ষা দিব তাতেই টিকে যাব, সেটা খুবই রেয়ার। একমাত্র বুয়েটের স্টুডেন্টরাই প্রথমবারে টিকে যায়, কারণ ওদের টিচাররাই কোশ্চেন করে, ওদের টিচাররা যে অ্যাসাইনমেন্টগুলো ক্লাসে দেয় সেই অ্যাসাইনমেন্টের এক্সারসাইজ থেকেই ওরা রিক্রুটমেন্ট টেস্টে কোশ্চেন পায়। সেই কারণে ওদের দেখা যায় অ্যাসাইনমেন্টগুলো সলভ করলেই ওরা কমন পেয়ে যাচ্ছে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্যান্য রুয়েট কুয়েট চুয়েট সেই ফ্যাসিলিটিসটা পায় না। দেখা যায় যে 1 বছরের মধ্যে পাবলিকের সব স্টুডেন্টরা কিন্তু টিকে যায়, আর প্রাইভেট স্টুডেন্টরা 1 থেকে 1.5 বছর লাগে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি বাইজিদ আহমেদ বলছিলাম। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে জাস্ট আমরা রিসেন্টলি দেখছি যে ভাই 38 বিসিএস এ দেখলাম যে আমরা ফরেন ক্যাডারে 25 জনের মধ্যে প্রায় 16 জনই ইঞ্জিনিয়ার বা অন্যান্য ক্যাডারে সুইচ করতেছে। ভাই এটা এটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কেমন অপরচুনিটি দেয়? প্রাইভেট ইউনিভার্সিটি আমি বললাম তো এটা তো ওপেন, একমাত্র গভর্নমেন্ট সেক্টরটা ওপেন ফর অল। প্রাইভেট অনেক সেক্টর আছে যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে ডাকেই না, লেখা থাকে অনলি ফর পাবলিক ইউনিভার্সিটি। কিন্তু গভর্নমেন্ট হলে এমন একটা, সে সকলের, সে এমন সার্কুলার দেয় যে সার্কুলার সবাই অ্যাটেন্ড করতে পারবে। এখন কেউ যদি বিসিএস দিতে চায় তাকে প্রিপারেশন নিতে হবে, তাকে সেইভাবেই পড়তে হবে। আমি বলেছি 3rd ইয়ার থেকেই পড়া শুরু করতে হবে। স্কোপ সবার জন্যই ওপেন। আপনি একবার তো আসানুল্লাহর একটা ছেলে বিসিএস এ জি ফার্স্ট ভাই, হয়েছে। 34 হ্যাঁ, বিসিএস এ ওয়ালিদ বিন হ্যাঁ, কাসেম। ফার্স্ট হয়েছে, পররাষ্ট্র ক্যাডারে আছে এখন, তাই না? তো জি, জি। এখানে কোনো ভেদাভেদ নাই, যে ভালো প্রিপারেশন নেবে সেই চান্স পায়। আমি তো যখন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে পাবলিকে জয়েন করলাম প্রাইভেট থেকে, আমি বোধহয় একটা যে ইয়া থাকে না, পৃথিবীর 7ম আশ্চর্য থাকে না, সেরকম একটা বস্তু ছিলাম। আমি যখন বলতাম ব্র্যাক ইউনিভার্সিটি, সবাই 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড আমার দিকে তাকায় থাকতো, যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি আবার সরকারি জবে চান্স পায় নাকি, এরকম একটা ইয়া ছিল। এখন চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু চেঞ্জ হলো। আমাদের ব্র্যাকের আসলে কেন আসতেছে না, আমি আসলে 2017 থেকে চেষ্টা করতেছি, আসলে এখনো সাকসেসটা আসে না। কেন আসে না এটা খুব আমার জন্য এখনো আমি এটা অ্যান্সার পাই না। আসলে এআইবি ইদানিং অনেক ভালো করতেছে, এআইবির অনেক কিছু হ্যাঁ, করতেছে। আমি তো জানি যে সোনালী থেকে অনেকে তো বিসিএস হয়েছে, এরকম আছে তো। কারণ আমাদের ব্র্যাক থেকে কিন্তু লাস্ট বার অ্যাডমিনে 2 জন হয়েছে।
বিসিএস হ্যাঁ। ক্যাটাগরি ইউনিভার্সিটি, তো তারা বিবিএ গ্রাজুয়েট আর কি। জি ভাই, তো আর হচ্ছে যেখানে হোক আমি বলবো যারা বিসিএস দিতে চাও, আমি তাদেরকে বলবো চোখ নাক বন্ধ করে তোমার লক্ষ্যের দিকে তাকাও। আমার যদি কেউ গাইডলাইন দেওয়া থাকতো যে বিসিএস করার, আমি বিসিএস দিতাম। আসলে আমার আসলে ওইভাবে কেউ বলে নাই। বিসিএস এর সব ক্যাডার ভালো না। যদি তুমি পুলিশ প্রশাসন ফরেন ক্যাডার, তো এটা তো একটা গ্লোরিয়াস জব আর কি, যেতে পারো। এটা একটা ডেডিকেশন লাগবে আর কি, আমার মনে হয়। এটা ভালো, এটা খারাপ না। জি ভাই, তো ভাই ভাইয়া আচ্ছা, ভাইয়া আমার একটা মানে এই ক্ষেত্রে একটা মানে কথা ছিল। ভাইয়া বিসিএস এর যে প্রিপারেশনটা, এটা তো অনেক ব্রড একটা সাইড, মানে সবকিছু সম্পর্কে নলেজ রাখতে হবে। তো ওই হ্যাঁ। তুলনায় আমি যদি জাস্ট ট্রিপল ই সেক্টরে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেই, তো ভাইয়া তুলনামূলকভাবে আমাদের জন্য এটা ইজি হচ্ছে না? বিসিএস হতে গেলে ভাইয়া আরো অনেক পড়াশোনা, আরো অনেক সাইট, আরো এলাবোরেটলি। সাপোজ আমি যদি কোনো রাইটার সম্পর্কে পড়তে যাই, 63-64টা রাইটারের জন্মস্থান, জীবনী সব পড়তে হচ্ছে। তো ভাই ওইটার থেকে যদি আমি ট্রিপলি একটা সাইডে ফোকাস করি, তো তুলনামূলকভাবে কি এটা ইজি না? এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, সেটাই। আমি কিন্তু আমি বলেছি ফাইনাল ডিসিশন কিন্তু নিতে হবে আমি কোথায় যাব। আমাকে কিন্তু পাজল হলে চলবে না। যদি বিসিএস এ যাই, বিসিএস এ যাব। বিসিএস আবার একটা সুবিধা আছে। বিসিএস এ যে আমি জেনারেল পড়াগুলো পড়তেছি, জেনারেল টপিকগুলো কিন্তু সব টেকনিক্যাল রিক্রুটমেন্ট টেস্ট আসে। 30 মার্কস থাকে বা 40 মার্কস থাকে। ওইখানে 40টা আউট অফ 40 পাওয়া যায়, কারণ অনেক সহজ আসে। এটা একটা অ্যাডভান্টেজ। আর কেউ যদি মনে করে যে এত ভাস্ট জেনারেল নলেজ পড়া আমার পক্ষে সম্ভব না, সে তাহলে ওই যে শর্টকাট কিছু মেথড আছে, বিসিএস এ কোশ্চেন সলভ করা, আর ইংলিশ কেউ ভালো পারলে ইংলিশ পেরে যাওয়া, তাহলেই হয়ে যায় আর কি। এটা ডিপেন্ড করে আসলে কে কি চায় আর কি। কেউ যদি বলে না আমি বিসিএস, তো বিসিএস এর প্রিপারেশন থাকলে অনেক পরীক্ষায় ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায়। হ্যাঁ, বিসিএস এর সিজিপি কত লাগে মিনিমাম? জাস্ট 2.5 লাগে মেবি। আচ্ছা আচ্ছা। ভাইয়া এরকম নরমালি ট্রিপল এর যে গভর্নমেন্ট জব আছে, ওটার জন্য রিকোয়ারমেন্টটা কেমন সিজিপিএ? সিজিপিএ ম্যাক্সিমাম 3 চায়, 80% জবে 3 চায়, 80 থেকে 90% জবে মিনিমাম সিজিপিএ 3 চায়, আর নাহলে 2.5 চায়। ভাই তো 3 পিডিবিতে চাও, তো আই গেস 2.5 না, নাকি পিডিবিতে 2.2? এটা একটু 2.5। কিন্তু এখন পিডিবি, আমি কিন্তু পিডিবিতে জব করতাম। আমি কিন্তু পিডিবি থেকে এই সরকারি কোম্পানিতে চলে আসি জাস্ট অফ স্যালারির কারণে। তো এটা যার যার আসলে আপেক্ষিক ব্যাপার, কে কোনটা চায়। কেউ যদি চায় পিডিবিতে যাবে, পিডিবি কিন্তু অনেক বড় অর্গানাইজেশন, সেটাও আস্তে আস্তে ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে যেহেতু লসে আছে। তো পিডিবিও একটা ভালো জব। পিডিবিতে 2.5 লাগে এবং পিডিবিতে অনেক নেয়। এবার যারা পিডিবিতে পরীক্ষা দিয়েছো তারা মোস্ট লাকি ব্যাচ। 500 থেকে 600 এর মতো রিক্রুটমেন্ট করবে পর্যায়ক্রমে। তো যারা দিয়েছো তারা অনেক লাকি, আর যারা দিতে পারে নাই তারা ভবিষ্যতে হয়তো আরো পাবে। ভাইয়া নেস্কো তো বলা যায় 2011 পরে 15-16 দিকে স্টার্ট হয়েছে। ভাইয়া এই জবগুলো কেমন? হ্যাঁ, ভালো, অবশ্যই ভালো। কিন্তু হাই স্যালারি দিবে। আপনি জয়েন করলে আপনাকে 85,000 টাকা স্যালারি দিচ্ছে, আপনাকে আরো ফ্যাসিলিটিস দিচ্ছে আর কি। এটা ভালো জব না? তবে এটা রিমোট। নেস্কো যেমন আপনাকে রাজশাহী জোনে থাকতে হবে, কারো বাড়ি যদি রাজশাহী জোন, আপনাকে রাজশাহী জোনেই থাকতে হবে, আপনি এই জোনে আর আসতে পারবেন না। আর ওজোপাটিকেও যেটা, সেটা খুলনা জোনে থাকতে হবে। আর পিডিবি হলে সারা বাংলাদেশে আপনি রনিং করতে পারবেন। আর আমি যে অর্গানাইজেশনে আসি সেটা ডিপিডিসি, সেটা ঢাকা নারায়ণগঞ্জে শুধুমাত্র এটা পেরিফেরি। আর ডেস্কো যেটা, সেটা অনলি ঢাকার উত্তর সিটি কর্পোরেশন আওতায় যে কাজগুলো আছে সেগুলো। ভাইয়া আমি বলছিলাম ভাইয়া, যদি বিসিএস এর পড়া একাডেমিক পড়ার সাথে চালিয়ে যেতে হয়, তাহলে ভাইয়া মানে দুটার মধ্যে কোনটাকে প্রায়োরিটি দিয়ে পড়বো ভাই? আসলে আমাদের মাল্টি ট্যালেন্টেড হতে হবে। সাবজেক্ট। মাল্টি ট্যালেন্টেড হতে হবে। সবাই বলে যে দুইটা একসাথে করবো কিভাবে, দুইটাই একসাথে করে। আমি দেখেছি তো, আমার ম্যাক্সিমাম আমার 90% কলিগ কিন্তু বুয়েটের। এরা দেখতাম যে এটা জিজ্ঞেস করলাম এরা কি করতো, এরা লেখাপড়াও করতো, জিআরইও করতো, বিসিএস এর প্রিপারেশন নিত, এরা সবই করতো। তাহলে আমাদের কেন পারবো না, আমরা কেন পারবো না? আমি মনে করি ব্র্যাক ইউনিভার্সিটি অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট পড়ে। এখানে সমস্যা হচ্ছে এনভায়রনমেন্টের সমস্যা। কেউ 4টা কোর্স নিলেই বলে 4টা কোর্স নিছিস তুই ফেল করবি, 5টা কোর্স নিছিস, আরে 5টা কোর্স নিয়ে গ্রাজুয়েশন করার কোনো ব্যাপারই না ব্র্যাক ইউনিভার্সিটিতে, যদি কেউ ওইরকম এনভায়রনমেন্ট ভালো হয়। কিন্তু আগে থেকে 3টা নিলেই কিন্তু 3টার বেশি নিলে প্রেশার পড়ে যাবে। আরে অন্যান্য ইউনিভার্সিটি তো অনেক কোর্স করে, ওরা তো একটা সেমিস্টার যে কোর্স করে তার অর্ধেকও তোমরা করো না। আর আসলে একটু গাইডেন্সেরও ব্যাপার, যে আমাদের মানে তেমন এক্সাম্পল নাই তো ব্র্যাক ইউনিভার্সিটি যাওয়ার, যে বিসিএস এর সময় গেছে, এর জন্য একটু এটা একটা বিষয় ছিল। তবে এই ব্যাপার, এই সেক্টরটা আসলে এখন যেহেতু দেখছি আমরা রিসেন্টলি অনেক ইঞ্জিনিয়ার ডাক্তাররা সুইচ করছে লাইক অ্যাডমিন, পুলিশ ক্যাডারে, এটাও একটা ভালো অপরচুনিটি। হ্যাঁ, সেটাই। অ্যাডমিন আমি বললাম তো, এটা যদি কেউ ডেডিকেশন থাকে,
ওখানে লেগে থাকতে হবে। আমার একটা পরিচিত ছিল লিমন নামে একটা ছেলে, রুয়েটের, যে 10th হয়েছিল বিসিএস এ, সে 2 বছর কোনো চাকরি করেনি, 2 বছর শুধু বিসিএস এ পড়া করেছে, 2 বছর পর সে বিসিএস এ 10th হয়েছে, তো সে সাকসেস। তো কেউ যদি লেগে থাকতে পারে, সাকসেস 100%। আমি আবার বলতেছি, গভর্নমেন্ট সেক্টরে সাকসেস রেট 100% যদি কেউ লেগে থাকে। আমি আজ পর্যন্ত কাউকে পাইনি যে কেউ রিফিউজ হয়ে আসছে, যে লেগে আছে পাইনি যে রিফিউজ হয়ে আসছে। তাহলে আমি কি বলবো ভাইয়া যে আমাদের ধরেন লাইক প্রিপারেশনের সময় দরকার, আমি গ্রাজুয়েট করে কিছুতে জবে না ঢুকে 1-1.5 বছর বিসিএস এ ট্রাই করে যদি হয়, এটাও তো ভাইয়া একটা ভালো অ্যাপ্রোচ আই গেস। হ্যাঁ হ্যাঁ, তবে গ্রাজুয়েশনের পরে প্রিপারেশন নেওয়াটা একটু মানে সময় বেশি লাগবে তখন না। ও আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, কেউ যদি মনে করি যে আমি বুঝতেছি না, কোচিং এ ভর্তি হয়ে যেতে পারে, অনেক কোচিং আছে এখন রিক্রুটমেন্ট টেস্টে। রনি পারভেজ ভাইয়ের একটা কোচিং সেন্টার আছে, কেউ ওখানে গেলে অনেক গোছায় পড়ায় উনি, অনেক ভালো সাজেশন দেয়। কেউ যদি ওখানে জয়েন করে অনলাইনে এখন করাচ্ছে, কোচিং করতে পারে, এটা কি হবে, সিরিয়াসনেসটা বাড়বে। কেউ তো আমাকে হ্যাঁ বুঝাই দিবে না। ভাইয়া আমি তো এখনই সেকেন্ডারি পড়ি 6 সেমিস্টার, আমি তো এখনই পড়ছি ট্রিপলি গভর্নমেন্ট জব, বিসিএস, আর্মি, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, মানে এই অল্প গুড অল্প করে গুড, পড়ছি। জি আমি আপনাকে থামস আপ দিই। এই কাজটা যারা জি করতেছে তারা হলো মানে সবচেয়ে বুদ্ধিমান। সিজিপিএ 3.9 এর চেয়ে এই বুদ্ধিটা অনেক বেশি দরকার। আমি কিন্তু ডিসাইড করেছিলাম বাইরে যাব না, যারা ডিসাইড করে নিয়েছিলাম দেশের বাইরে যাব না, তারা এখনই প্রিপারেশন নেই। সমস্যা কি? আমি কিভাবে পড়তাম, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। রিডিং করতে আমার খুব কষ্ট লাগতো, আমি কি করতাম, এই রেকর্ড করতাম বিসিএস এর কোশ্চেন গুলো, রেকর্ড করতাম আর অ্যান্সার গুলো রেকর্ড করে রাখতাম, পরে ঘুমানোর আগে 10 মিনিট করে শুনতাম। তো শুনে সেইভাবে পড়তাম, কারণ সবসময় তো পড়ার মুড আসে না। তো এইভাবে তৈরি করতে হবে। আপনার পকেটে মোবাইল নিয়ে যাবেন, গাড়িতে যাচ্ছেন, একটু পড়লেন, সমস্যা কি? এইভাবে চর্চার মধ্যে থাকেন, পড়তে হবে, পড়া ছাড়া কোনো বিকল্প নাই রিক্রুটমেন্ট টেস্টে ভালো করতে হবে। আজকালকার ভাইয়া স্টুডেন্টরা সাপোজ ভাই একটা কোশ্চেন ছিল, সাপোজ আমি প্রিপারেশন নিচ্ছি, তো আমার তো গ্রাজুয়েশনের পরে যদি 1 বছর 6 মাস সামথিং গ্যাপ এসে যায়, তো তারপরে যদি আমি কোথাও জয়েন করতে চাই, মানে আমার গভর্নমেন্ট হলো না বা আশা মানে বিসিএসসি যদি থাকে হলো না, তো ওই ক্ষেত্রে আমার যে গ্যাপটা থেকে যাচ্ছে ওইটা কি কোনো ইম্প্যাক্ট পড়বে? আমাকে ভাই বা অন্য কোথাও জিজ্ঞেস করবে আপনি কেন এত লেটে জয়েন করছেন গ্রাজুয়েট করার পরে, এই রিলেটেড কোনো কিছু? এটার কিন্তু সুন্দর একটা অ্যান্সার আছে, যে আমি আমার একটা ডেডিকেশন ছিল বাইরে, মানে একটা মিথ্যা কথা বলা যায় আর একটা সত্য কথা বলা যায়, যে আমার বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ফ্যামিলির কারণে আমি বাইরে যেতে পারছি না, আমার সেটা ক্যান্সেল হয়েছে, সেজন্য আমি বাংলাদেশে এখন সেটেল হতে যাচ্ছি, সেজন্য জবের। এটা হলো একটা মিথ্যা কথা। আর সত্য কথা হলো যে আমি ট্রাই করেছিলাম গভর্নমেন্ট সেক্টরে, আমি মনে করছি আমাকে দেওয়ার হবে না, এই জন্য আমি এখানে কুইট করে এখানে চলে আসছি। আর আমি যে প্রিপারেশনের কথা বলতেছি, এই প্রিপারেশন নিলে কিন্তু সে প্রাইভেট সেক্টরে রিক্রুটমেন্ট টেস্টে সুপার রেজাল্ট করবে। সে ওই প্রাইভেট সেক্টরের কোশ্চেন অনেক সহজ হয়। আমি যে এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি, এখানে 90% কমন পাবে, সে এখানে পরীক্ষা দিলে কি? আসলে তো ভাই I have a question. হ্যালো, হ্যাঁ ভাই বলেন ভাই। আচ্ছা ভাই, আমাদের যে ডেস্কটপ আর এমপিডিসি এর মতো যেগুলো আছে, এখানে কি ভাইয়া কি একটা কি বায়াসনেস কাজ করে, যে এই ছেলেটা মানে প্রাইভেসি থেকে আসছে, ওকে আমরা রিক্রুট করবো না, সেটা আমি বুয়েট আর রুয়েটে থেকে নিব? বায়াস হইলে তো আমি চান্স পেতাম না। এটা ভাই আমি একটা এটা ভাই আমি বললাম যে রিসেন্টলি না, মানে গত 1-2 বছর আগের কাহিনী। বিএসআরএম এ মানে কোনো প্রাইভেট সেক্টরে প্রাইভেট সেক্টর কাউকে ভাই মানে এক্সামে বসতে দেয় না হ্যাঁ সবাই, হ্যাঁ বুয়েট থেকে নিচ্ছে। হ্যাঁ, এটা বললাম, প্রাইভেট সেক্টরে যে প্রাইভেট পাবলিক বৈষম্য আছে, পাবলিক সেক্টরেই নাই। যে সেক্টরে নাই সেই সেক্টরে আমরা কেন যাই না, সেটা আমার কোশ্চেন আপনাদের কাছে। কেন আপনারা যান না বলেন তো? যে সেক্টরে পাবলিক প্রাইভেট ডিসক্রিমিনেশন নাই, আপনি যখন বুয়েট টেস্টে ভালো রেজাল্ট করবেন, বুয়েটে হইলো 100% ফেয়ার এক্সাম রেজাল্ট দেয়। এর জন্য এখন দেখবেন সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্টরা কিন্তু আপনার গভর্নমেন্ট সেক্টরে আসতেছে। আপনি ফেয়ার একটা রিক্রুটমেন্ট, আপনি টিকবেন। ওখানে তো লেখা থাকে না আপনি কোন ইনস্টিটিউশন থেকে পাস করছেন, আপনি রিটেনে 80 পান 100-তে, আপনি তো এমনি চাকরি আপনাকে দিয়ে দিবে। আপনি ভাইভাতে মার্ক থাকে অনলি 10 থেকে 20 মার্কস থাকে, 80% 80 থেকে 90% থাকে রিটেন্সের মার্ক। আপনি রিটেনে যদি ভালো মার্ক পান, ভাইভাতে আপনি কি বাড়াবে? ভাইভাতে 5 মার্ক থাকে হলো আপনার ভাইভা রেজাল্ট, আর 5 মার্ক থাকে হলো 5 থেকে 15 মার্ক থাকে হলো আপনার একাডেমিক রেজাল্ট। তো আপনি কেন চিন্তা করতেছেন ভাইভাতে গেলে আপনাকে বাদ করবে? আপনি রিটেনেই তো আপনি প্রুফ করে আসছেন আপনি এলিজিবল। এবং আপনাকে আমি একটা বলি, আমি যখন প্রাইভেট থেকে গেছি, আমার কাছে মনে হয়েছে যে আমাকে কি তারা অন্যভাবে দেখতেছে। এই ফিলটা যখন আসে না, তখন নিজেকে লো ফিল হয়, ভাইভাতে ভালো করা যায় না, এটা বাদ দিবেন।
যেটা করবেন খুব স্ট্রংলি যাবেন, মনে করবেন আমি অনেক কিছু পারি, জানি, আমার সেই কোয়ালিটি আছে। আমি আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আপনাদের ভালো লাগবে শুনে। আমি যখন পিডিবিতে ভাইবা দিই, খালেদ স্যার ছিল জেনারেশন মেম্বার, পিডিবি জেনারেশন ছিল, মেম্বার জেনারেশন ছিল, পরে উনি পিডিবির চেয়ারম্যান হয়েছেন। তিনি আমাকে 10টা কোশ্চেন করছিলেন, আমি 10টা কোশ্চেনই অ্যান্সার দিয়েছিলাম। উনি আমাকে ইনস্ট্যান্ট বলেছিলেন তোমার চাকরি হয়ে গেছে, আজকে যাও। এটা কিন্তু প্রাইভেট পাবলিক সেক্টরে কখনোই বলে না। তো আপনাকে কিন্তু সেটা প্রুফ করতে হবে যে আপনি পারেন। সেটা প্রুফ করার জন্য আপনাকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। এই যে আমি বললাম টেকনিক্যাল নন টেকনিক্যাল সবকিছু জেনে আপনি একটা প্যাকেজ আকারে তাদের সামনে যাবেন, এবং লাক ফেভার করতে হবে যে আপনি যেখানে যাচ্ছেন ওইটা ওই সংস্থা সম্পর্কে জানা, ওই সংস্থার লেগেন্স গুলো জানা, আর ওই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, আপনার মতামত চাইবে। এই জন্য গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট ভাইবার আগে। আর রিটেন তো আপনাকে বাসায় পড়তেই হবে। সেমনি ভাইবা, আমাকে যখন ডিপিডিসিতে ভাইবাতে গেলাম, আমি চেষ্টা করছি কি যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এক্সপিরিয়েন্সের দিকে আমার ভাইবাটাকে নিয়ে গেছি। আমি ওইখানে চাকরি করতাম, আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে। ভাগ্যক্রমে আমি যেগুলো বাসায় অ্যানালাইসিস করছি, যে কোশ্চেনগুলো আমাকে করবে তারা সেই কোশ্চেনগুলোই করছে। এটা আসলে আমার জন্য একটা ভাগ্য ছিল, আল্লাহর একটা রহমত ছিল আর কি। তো আপনাদেরকে এরকম কিছু একটা বেস করতে হবে যে এই কোশ্চেনগুলো আমাকে করতে পারে। তো ভাইবা বোর্ডে ভালো করাটা এটাই উপর ডিপেন্ড করে। আর রিটেন তো ওপেন ফর অল, ভালো করতে হলে আপনাকে করতে হবে। আর বায়াসনেস নাই, 100% ফেয়ার রিক্রুটমেন্ট। আর ভাইবা থেকে যদি লবিং করে, ওই লবিং করে আসলে খুব একটা লাভ হয় না, কারণ রিটেনে যারা টিকে আসে তারা আর ভাইবা করতে চায় না, ভাইবাতে লবিং করতে চায় না, কারণ তারা এমনি কোয়ালিফাইড। আমি এমন দেখছি যে একটা রিটেনে টিকে সে আরো 10টা রিটেনে টিকে, সে আরো বোঝে না কোন থেকে কোন জবটা করবে আর কি, সে তখন কনফিউজ হয়ে যায়। আর কোনো কোশ্চেন কারো? ভালো লাগছে, অনেকে কোশ্চেন করছে, অনেকে জানার ইচ্ছা আছে, এটা অনেক ভালো। আমি চাই অনেকে জানুক, না জানলে আসলে আর কেউ প্রেজেন্টেশন টপিক একটা স্লাইডটা নিয়ে নিলে আমার মনে হয় ইজি হবে আরো। নাফি, আর কোনো কোশ্চেন? লাস্ট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে ভাই, এই যে প্রিপারেশন নেওয়ার ফেজটা কি তাহলে এখন থেকে শুরু করা উচিত হবে যদি এরকম পাওয়ার প্ল্যান্টে কাজ করতে চাই বা পাওয়ার সেক্টরে কাজ করতে চাই? এবং ভাই আরেকটা জিনিস, যে কোনো জায়গায় যেতে চাই আমি বলি যে শুধু, আমি আবারও বলতেছি, নট অনলি পাওয়ার সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, ডিরেক্ট গভর্নমেন্ট সেক্টর আপনি এখনই প্রিপারেশন শুরু করতে পারেন যদি আপনার সেই সময়টা আপনি দিতে পারেন। আপনি কোন ইয়ারে আছেন এখন? ভাই থার্ড ইয়ার। অত্যন্ত সুন্দর টাইম, আপনি এখন ডিসিশন নিয়ে নেন। আপনি ওই যে জেনারেল নলেজ গুলো টুকটাক করেন না, প্রতিদিন রাতে 2টা বিসিএস কোশ্চেন সলভ করেন, সমস্যা কি? 100-200% শেষ করে ফেলেন একদিনে, এগুলো ব্যাপার না তো। পড়তে নলেজটা বাড়ান। আমরা তো এইটাই করতাম, কলিগরা একজন একজনকে কোশ্চেন করতাম, এইভাবে চর্চায় রাখতাম। রাখেন, গুড টাইম এখনই। তবে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন সেক্টরে যাবেন এখনই। আপনি 2 বা 1 বছর পর আবার চেঞ্জ করে ফেলবেন, তখন কিন্তু আবার প্রিপারেশন আপনার চেঞ্জ হয়ে যাবে। এখন শুরু করে দিতে পারে। আর আমি বলবো তো অনেক ইচ্ছা করলে কেউ কিন্তু 4th ইয়ারেই রিক্রুটমেন্ট টেস্ট গুলো দিতে পারে। তখন বলতে পারেন ভাইয়া আমি তো রেজাল্টই পাবলিশ হয়, আমি তো রেজাল্ট দিব, পরীক্ষা দিব কিভাবে? কোনো সমস্যা নেই, আপনি তো কোনো সার্টিফিকেট তারা চায় না, তারা খালি ফাইনাল সিজিপি চায়। আপনি একটা টেন্টেটিভ সিজিপি দিয়ে দেন, আর আপনি তো টিকবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনি যান, পরীক্ষার এনভায়রনমেন্ট দেখেন, বসে পরীক্ষা দেন, তাহলে তো হয়ে গেল। পরীক্ষা দিলে একটা এক্সপিরিয়েন্স হবে, পরীক্ষা দেন এখন থেকে। আমি তো বলবো 4th ইয়ারে যারা আছেন পরীক্ষা দেন এখন থেকে, সমস্যা কি? টিকতে তো হবে তা না, এক্সপিরিয়েন্স নেন। আচ্ছা ভাই, আর যদি আপনি ভাই পার্সোনালি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন এই সেক্টরগুলোতে একটু যদি ব্রডলি বলতেন তাহলে সুবিধা হতো ভাই। আচ্ছা, আমি প্রিপারেশন নিয়েছি তখন তো আমার 2 বছর লেগেছে। 2 বছর লেগেছে কারণ আমাদের টাইমে কোশ্চেন আমরা জানতাম না কি আসবে। হ্যাঁ, যেটা হয়তো আমি পরীক্ষা দিয়ে এসে পরে তাড়াতাড়ি সাদা কাগজ লিখতাম যে কি কোশ্চেন আসছে। হ্যাঁ, তো সেইভাবে আমার কোশ্চেন কালেক্ট করতেই 2-3টা পরীক্ষা দেওয়ার লাগছে। কোশ্চেন কালেক্ট করার পর আমার কলিগের সাথে আলোচনা করে কোন টপিকগুলো পড়া লাগবে সেটা অ্যানালাইসিস করা লাগছে। তারপরে আমি সেটা রুটিন করে পড়তাম আর কি। আমি যেহেতু ঢাকার বাইরে 4.5 বছর ছিলাম, আমি অনেক সময় পেয়েছি পড়ালেখার। আমার যেহেতু 8 ঘন্টা শিফটিং ডিউটি ছিল, কোনো ডিউটি ছিল না, আমি ওই রুটিন করেই করতাম। আর ওই কোশ্চেন সলভ করতাম, কি কোশ্চেন আসলো ওই টপিকটা ভালো করে জানতাম, কোশ্চেন সলভ করে আর রেগুলার ওই যে পড়তাম হলো এমসিকিউ, মানে নন টেকনিক্যাল গুলা। মানে পড়াটা খুব এনজয় করতাম একটা টাইমে। মানে আমার মনে হতো কি, আপনাদেরও বলি যে চেষ্টা করেন যে প্রতিদিন 2-3টা জিনিস, নতুন জিনিস, টেকনিক্যাল জিনিস জানতে। মনে করেন আজকে আমি কি জানলাম একটু দেখি তো, গুগল করেন না, শুধু ট্রিপল জব পেপার বা ভাইবা ইন্টারভিউ কোশ্চেন দেন, কত কোশ্চেন আসে, অনেক কোশ্চেন আসবে। আপনি প্রতিদিন 2টা কোশ্চেন করে শেখেন না, অসুবিধা কি? কোনো সমস্যা নেই। একটা নর্মাল কোশ্চেন আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে 3টা মাল্টিপ্লাগ আপনারা ইউজ করেন, 3টা পিনের মধ্যে একটা পিন মোটা, বাকি 2টা পিন চিকন কেন? খুব বেসিক জিনিস, আমরা কিন্তু জানি না, জানতে চাই না। এগুলো কিন্তু আপনার আশেপাশে, আপনি ইঞ্জিনিয়ার হলে জানার আগ্রহ থাকতে হবে। আমি যখন পাওয়ার প্ল্যান্টে গেলাম, আমাকে খুব ইনসাল্ট করছিল ভাইয়া, সেই ইনসাল্টের কারণে কিন্তু আমি ঘুরে দাঁড়াইছিলাম। আমাকে জিজ্ঞেস করছিল যে ফ্যানটা কিভাবে কাজ করে জানো? আমি বলছি সে কিন্তু আসানোতে পাস করা। বললাম না ভাই জানি না। তো তোমার তো জানারই ইচ্ছা নেই, তুমি কি ইঞ্জিনিয়ার হবে?
তো এই কথাটা আমার খুব লাগছে। তো আপনারাও চেষ্টা করেন যে জানার চেষ্টা করেন। ইঞ্জিনিয়ার হয়েছেন, টেকনিক্যাল পার্সনে পড়তেছেন, জানার চেষ্টা করেন যে কি আছে আশেপাশে না আছে। জানার চেষ্টা, প্রতিদিন কিছু জ্ঞান আহরণ করেন, কাজে লাগবে আপনাদের। দেখবেন 1 বছরে আপনি যে জ্ঞান নিয়ে বেরোবেন, কেউ আপনাকে বিট করতে পারবে না। পাবলিকরাও তো পারবেই না। পাবলিকরাও আপনার মতো এত জানবে না। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো কোশ্চেন? একটা কি কোশ্চেন করতে পারি? অবশ্যই অবশ্যই, ওয়েলকাম। ভাইয়া মেইনলি যেটা ছিল কোশ্চেনটা যে ভাই যে বিসিএস এর জন্য বা অন্যান্য গভর্নমেন্ট সেক্টর জবের জন্য যে কোচিং গুলা ভর্তি মানে যে ভর্তি হওয়া লাগে, এগুলো কি ভাইয়া মানে আমার স্টুডেন্ট হিসেবে মানে থাকা অবস্থায় ভর্তি হওয়া ভালো নাকি বের হওয়ার পরে? সে ভর্তি হলে ভালো। ফোর্থ ইয়ার যারা আছে তারা ভালো পড়তে পারে, সমস্যা নেই। ফোর্থ ইয়ার থার্ড ইয়ারের লাস্টে যারা আছে ভর্তি হলে খারাপ না। এটা একটা চর্চায় সিরিয়াসনেস আসলো আর কি, আর কিছুই না। কিছু টাকা তো আমরা অনেকেই খরচ করি ভাই, কিছু টাকা দিলাম, অসুবিধা কি? কোনো অসুবিধা আমি দেখি না, এটা ভালোই হবে। একটু সিরিয়াসনেস বাড়বে আর কি। সিরিয়াসনেস বাড়ার জন্য এগুলো খুব ভালো ইফেক্টিভ আমি মনে করি। ভালো কি কোনো মানে বিভিন্ন যে কোচিং সেন্টার তো অনেকগুলো আছে অ্যাকচুয়ালি, এর মধ্যে ভালোর আমার মধ্যে জানার মতে এখন ব্র্যাকের অনেকেই করে। ব্র্যাকের অনেকেই, রনি পারভেজের ট্রিপলি জব প্রিপারেশন, ট্রিপলি একটা কোচিং সেন্টার আছে জব প্রিপারেশনের, তার একটা বইও আছে, তারটাই পড়তে পারে। সে গোছায় পড়ে অনেক, যে কি কি পড়তে হবে আর কোশ্চেন সলভ করে, এটা ভালো। কেউ যদি চায় শুনতে পারি। রনি পারভেজের রনি পারভেজ ট্রিপলি লিখে সার্চ দিলে চলে আসবে ফেসবুক। আচ্ছা আচ্ছা, তার গ্রুপ আছে, পেজ আছে, থ্যাংক ইউ। রনি পারভেজ ট্রিপলি জব প্রিপারেশন, চলে আসবে। আর বইটাও আমি বলবো কালেক্ট করতে, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, বইটা কালেক্ট করবো। যদি আমি ট্রান্সফরমারের ধরো এই সেমিস্টার আমাকে ট্রান্সফার করাচ্ছে, আমি দেখলাম যে বইটা ট্রান্সফরমার রিলেটেড কি কি কোশ্চেন আসে, আমি একটা আইডিয়া পেলাম, তাই না? এটা একটা ভালো হলো না? তাহলে আমি বুঝলাম যারা ক্লাসে পড়াচ্ছে এটা, কিন্তু বইটা তো পড়া আরেকটা, সেটা আমি কিন্তু অ্যাডভান্স হয়ে গেলাম তখনই। আমি কিন্তু এটা করতে পারলে সবচেয়ে বেস্ট। এই বইটার সাথে থাকলো, আর যেটা ক্লাসে পড়াচ্ছে সেটার সাথে এই বইটা আমি মিলাই নিলাম, শেষ। আর আরেকটা কথা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমি বলার আগে আমি একটা বলে দিচ্ছি, আমি ভুলে যাবো পরে। সেটা হলো বিকে মেহতা ইন্টারভিউ জব এমসিকিউ একটা বই পাওয়া যায়। হ্যাঁ, বইটার নাম হইলো গিয়ে, আমি আচ্ছা দিয়ে দিব। এই বইটা পাইতে পেয়ে খুব ভালো। সেখানে হইলো ছোট ছোট কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। আর থেরেজার একটা বই পাওয়া যায়, আমি এটা লিঙ্ক ছবি সহ মাফিকে দিয়ে দিব, সবাই জোগাড় করে নিলে। সেখানে ভাইবার অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, পরে আপু কি কোশ্চেন করতেছিল? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে ডিপিডিসি বা পাওয়ার সাপ্লাই সেক্টর গুলোর জব কালচারের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, আর কি কিরকম হয়, এনভায়রনমেন্টটা কিরকম? আমাদের এখানে অনেক মেয়ে কাজ করে, তারা খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতেছে এবং অনেক প্রেশার নিয়ে কাজ করতেছে। এবং অনেক প্রেশার, ছেলে মেয়ে বলে কোনো আলাদা কিছু নাই। এবং এখানে সবচেয়ে বড় কথা, যেহেতু এখানে ট্যালেন্টেড মেয়েরা বা স্টুডেন্টরাই টেকে, এরা কারোর পরোয়া করে না। এরা কাজ দিয়ে তাদের পজিশন হোল্ড করে রাখে। ওই অয়েলিং করা বা স্যারদেরকে খুশি করার প্রয়োজন হয় না। সেই কারণে এখানে জব এনভায়রনমেন্টটা খুব সুন্দরই আছে, নিঃসন্দেহে কেউ কাজ করতে পারে। তবে ঢাকার বাইরে যদি মেয়েরা যায়, সেক্ষেত্রে অ্যাকোমোডেশনের কিছু ইস্যু আছে। সেক্ষেত্রে হয়তো তার অ্যাকোমোডেশন, এমনি কর্মক্ষেত্রে তো পাবলিক প্রাইভেট সব জায়গাতেই আর কি তো ছোটখাটো প্রবলেম মেয়েরা ফেস করে। তবে যে এসব, আমি আমার অফিসের কলিগরা দেখি খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে কাজ করতেছে, প্রচুর ওয়ার্কলোড নিয়ে কাজ করতেছে, খুব ভালো করতেছে, শাইনও করতেছে। ভাইয়া ওয়ার্কলোড আর প্রেশারটা কেমন? ওয়ার্কলোডটা হলো, যেহেতু এটা একটা 24 আওয়ার সার্ভিস, আপনাকে একটা শিডিউল মোতাবেক কাজ করতে হবে। ওই যে এমন আছে না, আমরা দেখি না যে ছবিতে দেখায়, মুভিতে দেখায়, নাটকে দেখায়, পান চিবোচ্ছে, চা খাচ্ছে, গল্প করতেছে, এগুলো করার টাইমটা কম থাকবে। আপনাকে টাইমলি কাজ করতে হবে। আপনাকে হয়তো অনলাইনেই কাজ করতে হতে পারে, আমরা এখন অনলাইনেই প্রচুর কাজ করি। তো আপনাদের সাইটে যেতে হবে, আবার সমস্যা না, আপনাকে ট্রান্সপোর্টেশন দিবে, সাথে জনবল দিবে। মানে ওয়ার্কলোড বলতে নর্মাল ওয়ার্কলোডই, এমন শারীরিক পরিশ্রম না, তবে আপনাকে মাথা খাটায় কাজ করতে হবে, সেটাই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা ভাইয়া, শর্ট কোর্স নিয়ে একটা কোশ্চেন ছিল, আর্মির শর্ট কোর্সে ভাইয়া, কব ভাইয়া? হ্যাঁ বলেন ভাই। ভাইয়া সেটা হচ্ছে যে আর্মি শর্ট কোর্সে তো ভাই আপনার এসএসসি এইচএসসি এরও আপনার জিপিএ চাই আর কি। তো এখন
সেই হিসাবে আমার এইচএসসি জিপিএটা তাদের সাথে ম্যাচ করে না, তো সেই ক্ষেত্রে আমি কি অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেবল হব কিনা? না হবে না, তাহলে তো ক্রাইটেরিয়া ফিল আপ হয়নি, ফিল আপ না হলে কারণ এইচএসসিটা হয়নি আর কি, এর জন্য তাহলে না, সেই ক্ষেত্রে তো হবে ওটা না। তো রিকোয়ারমেন্ট থাকেই তো, এসএসসি এইচএসসি গ্রাজুয়েশন তিনটা যখন আপনার ইয়া হবে, ওদের সাথে স্যুট করবে, তখনই আপনি এলিজিবল হবেন রিটেন টেস্টের জন্য, এছাড়া হবে না। আচ্ছা ভাই, তাহলে এই পাওয়ার সেক্টর গুলোতে তো আপনার এরকম এইচএসসি এসএসসি মানে জিপিএ লাগে না ভাই নাকি? না, লাগলে খুব একটা চায় না তো। আমি তো এটা খেয়াল করিনি আসলে, ভালো একটা কোশ্চেন করছেন, আমি তো দেখবো আর কি এটা রিক্রুটমেন্ট। আচ্ছা, আমার কাছে একটা বই আছে, আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, চাই কিনা একটু দেখি। নো থার্ড ডিভিশন, কোনো থার্ড ডিভিশন থাকা যাবে না, ঠিক আছে? আচ্ছা জিপিএ 3.5 হইলো আপনার আউট অফ 5 এ থাকতে হবে এসএসসি এইচএসসি তে। আচ্ছা 3.5 থাকতে হবে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আমি আবার বলছি 3 মানে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে ফার্স্ট ক্লাস, আর এসএসসি এইচএসসি তে 4 মানে ফার্স্ট ক্লাস। আর কোনো কোশ্চেন? ব্র্যাক থেকে তো আসে না, ব্র্যাকের স্টুডেন্টরা কি করে, এত স্টুডেন্ট ভর্তি হয়, এরা কোথায় হারায় যায় তাও তো বুঝি না। গভর্নমেন্ট পরীক্ষাও দেয় না। আমি আমার একটা গ্রুপ আছে, হ্যাঁ, সেটা থেকে একটা যদি মতামত দেয় ভাই, অনেকেই হচ্ছে কি এই জিনিসটা চিন্তা করে যে গভর্নমেন্ট জব করবে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে, এই জিনিসটা কনফিডেন্সটাই লো হয়ে যায় অনেক ক্ষেত্রে ভাই। তারপরে বুয়েটের আন্ডারে পরীক্ষা হয়, যেখানে ধরেন বুয়েটের স্টুডেন্টরা অনেক বেশি পারে আমাদের থেকে, এই মন মানসিকতা যখন চলে আসে তখন ভাই আর কি পরীক্ষা দেওয়ার ওই মানসিকতাটা চলে যায় আর কি। না, আমাকে তো আগে ব্যাটল ফিল্ডে যেতে হবে। আমি ফিল্ডে যাওয়ার আগেই যদি সারেন্ডার করি তাহলে তো আমি আসল সিনারিওটা পাবো না। যখন একটা দুইটা ছেলে চান্স পাবে তখন কিন্তু ও বলবে, কনফিডেন্ট আসবে। আমি কিন্তু সেম এই কথাটাই, আপনাদের আশরাফ স্যার আছে না, আশরাফ স্যার তো নাকি নতুন যে সিএসসি ইয়াটা যে স্যার ডিন স্যার, ইয়েস স্যার, আশরাফ স্যার। জি জি, হ্যাঁ, উনাকে স্যারকে আমি এই কথাটাই বলছি, স্যার ব্র্যাক ইউনিভার্সিটি যারা হাই সিজিপি আছে তাদেরকে স্যার কাইন্ডলি একটু বলেন বুয়েটে পরীক্ষা দিয়ে রিটেনে টিকতে, ওরা জব না করুক, টিকলেই এই যে যারা একটু এভারেজ সিজিপি আছে, মার্জিনাল সিজিপি আছে, এরা একটা কনফিডেন্ট পাবে যে না, ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ইয়া হয়, মানে টিকতে পারে রিটেনে। এটাই হচ্ছে না, কেন যাচ্ছে না? আমি দেখতেছি 3.9 পাওয়া সিজিপি এরা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার হচ্ছে। এটা খারাপ না, আমি খারাপ বলবো না, কিন্তু সে তো আরো ভালো কিছু ডিজার্ভ করে। সে তো আরো ভালো কিছু, সে ব্র্যাক ইউনিভার্সিটির মতো ইনস্টিটিউট থেকে বলেছে 3.98 পাওয়া, সে কেন কনফিডেন্ট লো হবে? সে বাংলাদেশের বেস্ট, সারা পৃথিবীর বেস্ট জায়গায় সে পার্টিসিপেট করবে, কিন্তু এই কনফিডেন্টটা নাই কেন, লো কেন এত কনফিডেন্ট, সেটাই তো আমি বুঝি না। আর কোনো কোশ্চেন? ভাই এরকম করে আসলে ওইরকম করে কেউ তো আসলে গ্রুমিং করে না ভাই, যে মানে যেরকম সাহস বা সাপোর্ট দেওয়ার ব্যাপারটা ওরকম করে থাকে না আর কি, যে এরকম কোনো ওয়েব নিয়ে যে এরকম করে পড়াশোনা করা উচিত বা এরকম করলে ওই জায়গায় যাওয়া যেতে পারে, নিজের এক্সপিরিয়েন্সের ওইরকম ব্যাপারটা হয় না, এই জন্য আর কি ভাই অনেকেই সাহস পায় না আর কি। যেমন আমি নিজেও ভাই সাহস পাইতেছিলাম না যে গভর্নমেন্ট সেক্টরে জব করো প্রাইভেট ইউনিভার্সিটিতে, মানে এটা কেমনে কি এরকম আর কি। স্বাভাবিক। আমি একটা কথা বলি, গভর্নমেন্ট সেক্টর কিন্তু প্রতি বছর না হইলেও 400 থেকে 500 ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করে, চোখে দেখা। তাহলে এরা কারা? এই যে এটা রিক্রুটমেন্ট হচ্ছে, এটা তো এমনি হচ্ছে না। এখানে কি প্রাইভেটের 2% যেতে পারে না? 2% মানে কি 10 জন যেতে পারে না ব্র্যাক থেকে? 500 জনের মধ্যে কি 10 জন আমরা আশা করতে পারি না? কিন্তু সেটা হচ্ছে না, এই একটাই কনফিডেন্টের অভাব। আর যে বললো যে গ্রুমিং করানোর জন্য আমি স্যার এটাও আমি প্রপোজ দিয়েছি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন মিটিং এ। একটা ছেলে যখন থার্ড ইয়ারে আসবে, সে যখন ইন্ডিভিজুয়ালি অ্যাডভাইজিং করবে তার সুপারভাইজারের কাছে কোর্সের জন্য, সে অ্যাডভাইজিং এর সময় সে কোর্স টিচার তাকে ইনস্ট্রাকশন দিয়ে যাবে তুমি কোন সেক্টরে যাবা, কোথায় তুমি যাবা, তাকে একটা গাইডলাইন দিয়ে দেবে। সে গাইডলাইন শিখবে, কিভাবে একটা স্টুডেন্টকে গাইডলাইন দিতে হয় সেটা শিখবে। কারণ সেটা ইজি না, সেটা 1-to-1 কনভারসেশন না, সেটা অনেক ইজি না একটা ছেলেকে বা একটা মেয়েকে মোটিভেট করা বা তাকে ফিচার প্ল্যানটা করে দেওয়া। আমি একটা নর্মাল কথা বলি, আমার কোনো জেনারেশনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাই। আমি হলাম আমার ফ্যামিলির প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমাকে তো কেউ গাইড করে নাই। তো তাই আমাকে আমার ইউনিভার্সিটি আমাকে হেল্প করে না, কিন্তু আমি মনে করি আমাকে যদি আমার ইউনিভার্সিটি, আমার ফ্যামিলির কেউ যদি আরো গাইড করতো, আমি আরো বেটার কিছু ডিজার্ভ করতে পারবো। আমি এটা আশা করি সেটা সম্ভব। কিন্তু এখন ইউনিভার্সিটি তো কেন দিতেছে না সেটা আসলে
এটা দুঃখজনক একটা ব্যাপার, কারণ ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে হতাশাগ্রস্ত হয়ে বিদেশ চলে যাচ্ছে। এটা আসলে কোনো সলিউশন না। জি ভাই, সেই ক্ষেত্রে আবার ধরেন এরকম থাকে যে যারা একটু সিজিপিএ লোয়ে থাকে, ধরেন 3.5 এর নিচে থাকে, তাদের মনে আসে যে এই সিজি আশপাশ থেকে অনেক কথা শোনা যায় যে এই সিজি দিয়ে কি করবা, এই সিজি দিয়ে কোথাও কোনো কিছু নাই, কি করবা জীবন। এইটা একটা মানে ডিমোটিভেটেড হওয়ার অন্যতম একটা কারণ। দেখা যায় যে আমার ফ্রেন্ড 3.8 3.7 পেয়ে সে টেস্টি হয়ে যাচ্ছে, এসটি হইতেছে, কোনো জায়গায় ইন্টার্নশিপ করতেছে, সেই জায়গায় আমার ধরেন যে 3.5 এর নিচে আমি কোথাও কি অ্যাপ্লাই করব না করব, বিদেশ যাব নাকি এই করব, এরকম অনেক টেনশন মাথায় ঘুরে আর কি। তো তখন সেই ক্ষেত্রে আসলে কিছুই করা হয় না। না না, ওই হতাশা কিন্তু খুব খারাপ জিনিস। এটা হলো মানে এমন একটা অবস্থা তৈরি করে ফেলে যে ঘুমাইতেও ইচ্ছা করে আবার ঘুমাইতেও ইচ্ছা করে না, দুইটাই হয়ে যায়। মানে পড়বো আবার পড়বো না, কনফিউশনে চলে আসে। আমার কাছে কিন্তু রেগুলার আমি কাউন্সিলিং করি, সবারই এক সমস্যা যে এক মাস পড়ালেখা করে পরে আবার শেষ, হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দেওয়ার সংখ্যাটাই কিন্তু বেশি। আর যে সিজিপি ইস্যুটা না, কে যে থ্রি পেয়েছে সে হলো লাকি, 3 পেলেই চলবে, এলিজিবল। আমি বহু, কারণ চাকরি ক্ষেত্রে কেউ সিজিপি জিজ্ঞেস করে না, তুমি রিটার্নে টিকছে কিনা সেটাই আসল। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আমি বলবো আমার একটা গ্রুপ আছে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে, সেখানে আমি রেগুলার বিভিন্ন জিনিস আপডেট দেই। কেউ যদি থাকে না জানে, আমাকে ফেসবুকে নক দিলেই, রবিউল ইসলাম আমার ফেসবুক আইডি, নক দিলে আমি অ্যাড করে দিব গ্রুপে। ওই গ্রুপে থাকলে রেগুলার আপডেটেড থাকা যাবে। এবং নাফিও ওই গ্রুপে আছে, অনেকেই ওই গ্রুপে আছে, এবং ওই গ্রুপে যারা আছে রেগুলার আপডেটেড থাকবে। এখন ওই গ্রুপের একটা সমস্যা হয়েছে কি, আমি একটা বলি আপনাদের। ওই গ্রুপে হয়েছে কি, একটা জব যখন সার্কুলার হয় কেউ দেখি শেয়ার দেয় না গ্রুপে। মানে আমরা কি নিজেরা রেষারেষি করি যে একটা জবের সার্কুলার হয়েছে আমি কাউকে জানাবো না, কেন? এটা তো ঠিক না। আমি তো চাবো আমার ফ্রেন্ডও সাকসেস করুক, সে সাকসেসফুল তো আমিও হ্যাপি না, আমি বলতে পারবো আমার ফ্রেন্ড ওখানে আছে। এটা করে না, আমি খুব হতাশ হয়ে যাই। সব আমার কি জবের এখন দরকার আছে? আমার তো জবের দরকার না, আমি জব করতেছি, কিন্তু আমি 99% জব শেয়ার দিই। আমি ওয়েটও করছি 1-2 দিন, কেউ শেয়ার দেয় নাকি? কেউ শেয়ার দেয় না জব। মানে একটা জব যে আসছে, সার্কুলার হয়েছে ওপেনলি, কেউ শেয়ার দেয় না কেন? এই রেষারেষি থাকলে কেউ জীবনে শাইন করতে পারবে না। আমি বলে দিচ্ছি, এই রেষারেষি থাকা যাবে না। কাউকে সাহায্য করলে সে নিজে বেনিফিটেড হয়, এটা ইউনিভার্সাল ট্রুথ, আমি বলে দিলাম। আমার মনে অনেক সময় নিয়ে নিচ্ছি নাফি, নাকি? থ্যাংক ইউ ভাইয়া। আমার মনে হয় সবার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেছে, আর চ্যাটেও তেমন কোনো কোয়েশ্চেন দেখতেছি না। আর অনেক কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু তুলে ধরছেন, যেমন আমাদের ইন্সপিরেশনের অভাবটা, হাল ছাড়ে দেওয়াটা। এই অনেক দূর যাওয়ার পরে 1-2 মাস করলো, হাল ছেড়ে দিল, এরকম। এখন হয়তোবা অনেকে বুঝতে পারবে যে হাল ছাড়াটা যাবে না, আমাদের অনেক অপশনস আছে, অনেক চান্স আছে সার্কুলার দেওয়াটা। আর গ্রুপের মধ্যেও ভাই আমরা যখন তার মানে আমরা সবাই ট্রাই করব যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি কি মানে আজকে কি কতজন আছে এখন প্রেজেন্ট? এতক্ষণ আসলে থাকার কথা না, আসলে খুব বোরিং বা ইস্যু। ভাইয়া ছিল হইলো 90 এর কাছাকাছি ছিল, আস্তে আস্তে তার মানে কমে গেছে এখন। না, আমি বলবো যে তোমরা এটা যদি রেকর্ড করে থাকো, তোমাদের আর্কাইভে রেখে দাও। আমি যে গাইডলাইনটা দিছি সেটা যদি একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টও জানে, সে যে বেনিফিটেড হবে সেটা কিন্তু সে পরে বুঝবে। জি ভাইয়া, আমি এটা আবারও বলছি যে এইভাবে কিন্তু কেউ ডিসক্রাইব করবে না। Hello there. I have a last question. আচ্ছা ভাই, অবশ্যই। আমরা যে কোর্সগুলো করি, কোর্সগুলো কি যেগুলো বেসিক ম্যাথ আর বেসিক সার্কিট রিলেটেড ম্যাথ, এগুলো কি আমার মানে প্র্যাকটিস করে গেলে হবে, আর আমার ইন ডিপতেও গিয়েও প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ, যদি কিছু মনে না করেন, আপনার কথাগুলো ভেঙে ভেঙে এসেছে তো আমি বুঝতে পারিনি। আর নাফি কি বুঝতে পেরেছো? কি সব প্র্যাকটিস করে যেতে হবে ওর এক্সামের জন্য, গভর্নমেন্ট এক্সাম করার জন্য? ভাইয়া হয়তো সাজেশন দিয়েছিল কয়েকটা, আর এখানে কি স্লাইডটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, উনি বলছে হচ্ছে যে ভাইয়া ইন ডেপথ কি জানতে হবে কিনা কোনো কিছু ম্যাথ প্র্যাকটিস করার ক্ষেত্রে বা থিওরি প্র্যাকটিস করার ক্ষেত্রে ইন ডেপথ থেকে জানতে হবে। অবশ্যই বুয়েটের টিচাররা সো স্মার্ট, আর এমন কোশ্চেন করবে যেটা 2 লাইনে অ্যান্সার। তুমি যদি পারো, তোমার যদি বেসিক খুব শার্প থাকে, তুমি 1 মিনিটে ম্যাথটা পারবা। আর তোমার বেসিক যদি মুখস্থ বিদ্যা থাকে, 1 ঘন্টা কলম চালাইলেও হবে না। বেসিক প্রচুর শার্প থাকতে হবে। আমি আবারও বলতেছি,
শার্প করার বেস্ট ওয়ে হচ্ছে এক্সারসাইজ করা, এর বিকল্প নাই। 10টা 15টা আমি সার্কিট অ্যানালাইসিস করে ফেললাম, ট্রান্সফরমারের 5 টাইপের ম্যাটার 5টা করে ফেললাম। মানে আমাকে বেসিক টোটালি ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার না করলে বইটা টিচারদের কাছে হার মেনে যেতে হবে। এখন বেসিক ক্লিয়ার করা কি এত কঠিন? কঠিন তো কিছু না, সহজ ব্যাপার। সিরিয়াসলি একটু পড়তে হবে, ফাঁকি ঝুঁকি কম মারতে হবে, এই আর কি। আমি বারবার বলি যে আমার লাইফে 4টা বছর আমি ইউটিলাইজ করলে রেস্ট অফ দ্য লাইফ আমি ভালো থাকতে পারবো। তো কেন আমি 4টা বছর ইউটিলাইজ করবো না? অবশ্যই ডেপ জানতে হবে। আমি আবার বলতেছি, আমার পরিচিত অনেকে আছে ব্র্যাক ইউনিভার্সিটি যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে, তাদের সাথেও আমি কনভারসেশন করাই দিব, লেগিংস থাকলে আলোচনা করা যাবে। আর আমার সাথে ওপেন এনি টাইম, আমি যে কোনো সহায়তা করতে প্রস্তুত আছি। আমার আরো অনেক কিছু বলার ছিল, আরো অনেক আমি স্লাইড অনেক ছোট করে নিয়ে আসছি, দেখলাম এত স্লাইড দিলে বোরিং হয়ে যাবে। আমার অফিসে অনেকেই আসে ব্র্যাক ইউনিভার্সিটির, আমি যারা মানে বেশি বুঝে না পাজেল, তাদেরকে আমি আমার অফিসে থাকি, অফিসে ডেকে আমি কাউন্সিলিং করি, তাদেরকে ইনস্ট্রাকশন দিই। তো কোনো সমস্যা নাই। কেউ আমার অফিস বনানীতে, কেউ যদি চায় যে আমি স্যার ভাইয়ের সাথে একটু দেখা করে আলাপ করব, আমাকে জাস্ট একটা কল দিলেই হবে। আসার আগে আমি তাকে চেষ্টা করবো বেস্ট আবার আউটপুটটা দিতে। আর কারো কোশ্চেন? নাফি? আই হোপ ভাইয়া নাই। আজকে আপনি অনেক সময় দিলেন। আর বাকি সব যদি আরো কারো কোয়েশ্চেন থাকে, ভাইয়া যেমন বললো আমার স্লাইডটা দিয়ে দেওয়া হবে, রেকর্ডিংটা একটু সময় লাগবে দিতে, বাট হলো সব ইনফরমেশন, গ্রুপ ডিটেলস সবকিছু দেওয়া হবে সবাইকে। আর থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া এতক্ষণ টাইম দেওয়ার জন্য আমাদেরকে, আর সবার কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর অ্যাটেন্ডিং। থ্যাংক ইউ নাফি, আমাকে ইনভাইট করছো। আমি ব্র্যাকের একটা স্টুডেন্টও যদি সাকসেস পায়, আমার যে হ্যাপিনেস আসে সেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমি ব্র্যাকের চাই সবাই খুব ভালো করুক, তা আমি তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারি, আমার যে কত ভালো লাগে। ম্যাগনেট্রন ভার্সন 1-এও আমি ছিলাম, এখনো আমি আছি, এটা আমার জন্য একটা ব্লেসিং মতোই লাগে। ব্র্যাক ইউনিভার্সিটি যতদিন থাকবে আমি তাদের সাথে থাকবো, এবং আমি আমার শেষ যত ওয়ে আছে চেষ্টা করে যাবো ব্র্যাকের প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি হেল্প করে যেতে। এবং কেউ যদি আসে আমার কাছে হেল্প চাইতে, আমি তাকে রিফিউজ করবো না, এটা আমি কথা দিয়ে রাখলাম। এবং আমি আশা করব সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিবে, বাইরে যাক, বাংলাদেশে থাকুক, বেস্ট ভাবেই যাতে থাকে। ব্র্যাক ইউনিভার্সিটির নাম যাতে সবাই বলে যে না, ব্র্যাকের স্টুডেন্ট মানে বেস্ট স্টুডেন্ট, এরা কাজ অনেক ভালো করে, তাহলে জুনিয়ররা অনেক বেনিফিট হবে, আমাদের রিক্রুটমেন্ট প্রসেস অনেক ইজি হয়ে যাবে। প্রাইভেট সেক্টরে আমরা দেখা যাবে এলএমদের সাথে কথা বলেই আমরা অনেক জব ম্যানেজ করে ফেলতে পারবো, যেটা আমাদের এখন হচ্ছে না। থ্যাংক ইউ ভাইয়া, আমার বোধহয় এখানেই বলা শেষ। আমরা বোধহয় নাফির দিকে এখন চলে যেতে পারি। নাফি? থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমরাও এটা চেষ্টা করছি অ্যালামনাইদের সাথে কানেকশনটা তৈরি করার, আর এটার দ্বারা যেন আমাদের সব স্টুডেন্টরা উপকৃত হয়। আমি শেষের জন্য আমাদের প্রেসিডেন্ট ওমর ফারুক ভাইয়াকে কিছু বলার জন্য অনুরোধ করব। ভাই আপনি ভিডিওটা অন করি, আমার চেহারাটা একটু চিনে রাখুক, নাহলে রাস্তাঘাটে দেখলে তো আমাকে চিনে ডাক দিতে হতো। জি ভাইয়া, জি আপনাকে সবাই চিনে ভাইয়া। আমার চেহারাটা একটু দেখাই দিচ্ছি, সমস্যা নাই। কেউ আমাকে রাস্তাঘাটে দেখলে ডাক দিলে আমি খুব খুশি হব। আমি হেল্প করতে পারি বা ব্র্যাকের স্টুডেন্ট পেলে আমার খুব ভালো লাগে আর কি আসলে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে না নাফি? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তো ভাইয়া আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বললো। ভাইয়া আজকে ব্যস্ত ছিল, তার মধ্যে থেকে আমাদের জন্য যে টাইমটা ম্যানেজ করতে পারছে, আমরা আসলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এন্ড আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার ফেসবুক আইডিটা আমরা সবাইকে মেইল করে দেব, সাথে স্লাইডও থাকবে। সবাই ইনশাল্লাহ লাইফে অনেক ভালো পজিশনে থাকবো আমরা। এন্ড ব্র্যাকে আমার দেখা অনুযায়ী খুব কম পার্সোনালিটি যারা যে শুধু হেল্প করে, বাট দেখা যায় যে কিছু সার্টেন মানুষকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু অ্যাজ এ হোল সবাইকে একই সাথে নিয়ে আগানোর যে চিন্তাধারা বা যে মনোভাবটা থাকা দরকার, এটা খুব কম মানুষের মধ্যে আছে। আর তার মধ্যে যদি এই লিস্টটা বানানো হয়, রবিউল ভাইয়ের নামটা সবার উপরে চলে আসে। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আবারও আজকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ অল, আমার অনেক কথা শোনার জন্য থ্যাঙ্কস আ লট। জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।